গুড মর্নিং সকলকে। আপনারা সকলে ভালো আছেন? জি স্যার, আপনি ভালো জি আছেন? স্যার। জি স্যার। হ্যাঁ, আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনাদের গ্রুপে দেখেন একটা হচ্ছে পরীক্ষার খাতার ছবি দিয়েছি, পাইছেন কি? জি স্যার। আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন যে হচ্ছে গ্রুপে দেখেন একটা শেয়ার করা হয়েছে, দেখতে পাইছেন? দেখা যাচ্ছে কি খাতা? জি স্যার। আচ্ছা, এখানে একটু আজকে আপনাদেরকে পরীক্ষার সময় কেমন ভাবে কিভাবে পরীক্ষা দিবেন, সেই অনুযায়ী খাতা কিভাবে পূরণ করতে হয় সেটা নিয়েই আপনাদেরকে আজকে কিছু কথা আগে কথা থেকে বলবো। দেখেন, এসএসসি ইন্টারে বা মাস্টার্সে অনার্সে যেভাবে বোর্ড পরীক্ষা দিচ্ছেন এটাও সেম, কিন্তু এর খাতার একটু পদ্ধতিটা আলাদা, কিছু কিছু আলাদা। যারা অনলাইনে আছেন তারা না বুঝতে পারলে অবশ্যই কথা বলবেন, তাহলে খুবই ভালো হবে। দেখেন, প্রথম কথা আছে হচ্ছে আমরা আগে বাম সাইড থেকে শুরু করি। প্রথমে লেখা আছে পরীক্ষার বর্ষ বা পর্ব। আপনারা বলেন তো, কত পর্ব বা কত বর্ষের স্টুডেন্ট বলতে পারেন? এটা কথা বলবেন, সারা জীবন চুপ করে থাকলে কি হবে? না স্যার। শোনেন, আপনারা হচ্ছে প্রথম বর্ষের, অর্থাৎ প্রথমে যে এক লেখা আছে পরে যে ম লেখা আছে, এই এক আর এই যে ম, এটাই কিন্তু আপনাদের প্রথম বর্ষের, অর্থাৎ পরীক্ষার খাতায় আপনারা কিন্তু প্রথমে এই ওয়ান আর ম হচ্ছে, মানে এই ওয়ানটাই পূরণ করবেন। কথা বোঝা গেছে? যারা অনলাইনে আছেন অবশ্যই কথা বলবেন আজকে। জি স্যার, বুঝতেছি। হ্যাঁ, এরপর দেখেন এই ম কিন্তু আরো দেখেন হচ্ছে 5 নম্বরে আছে, 7 নম্বরে আছে, এমনকি হচ্ছে আপনার 8 নম্বরেও আছে, আছে না? এখন এখানে আপনাদের দেখেন হচ্ছে পরীক্ষা, যেহেতু আপনাদের বর্ষ কিন্তু দুইটা হবে, একটা হচ্ছে কি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ। আপনারা পরীক্ষা দিচ্ছেন প্রথম বর্ষের, এই কারণে আপনারা প্রথম অর্থাৎ 1 নম্বরটাই আপনারা ভর পূরণ করবেন। যারা অনলাইনে আছেন এই নিয়ে কোনো কথা কি আছে আপনাদের? আমি বুঝি না বাবু, এতগুলো এই যে 10টা মানুষ আপনারা যে হচ্ছে ক্লাস করতেছেন, তার মধ্যে থেকে একটা মেয়েই শুধুমাত্র কথা বলতেছে, আর সবাই কি বোবা নাকি? স্যার, মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে না স্যার। আমি জানি না, অলরেডি পাই পাওয়া সমস্যা। এটা উপর তুলে দাও। এটা হবে হচ্ছে প্রথম বর্ষ কত। এরপরে আসেন হচ্ছে কি আছে কারিকুলাম কোড। এই কারিকুলাম কোড হবে হচ্ছে আপনাদের কিন্তু 80, পরীক্ষার সময় স্যাররাও বলে দেবে, তারপরে আপনাদেরকে অবশ্যই আগে থাকতে বলে দেওয়া হচ্ছে প্রিপারেশনের জন্য, যে কোনো ভাবে যেন খাতা যেন ভুল করবেন না। এই ভুল করলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন, স্যার খাতা স্যার কিন্তু আপনার নামে প্রথম একটা বরাদ্দ। স্যার স্যার জি বলেন। প্রথম কলমে ওই যে মানে আহ, এক দিয়ে দেবো ওইটা হচ্ছে বুঝতে পারিনি, মানে একটু সমস্যা হচ্ছিল, দেখতে পারিনি ওইটা। আচ্ছা, এবার দেখেন, এই যে প্রথম মানে পরীক্ষা পর্ব বা বর্ষ, আপনাদের বর্ষ কিন্তু দুইটা, একটা প্রথম একটা দ্বিতীয়, ঠিক আছে? এই জন্য আপনাদের পরীক্ষা হচ্ছে প্রথম বর্ষে, তাহলে প্রথমে কোনটা দেবেন? এই 1 নম্বর, একের ম, এই এক, বোঝা গেছে?
হ্যাঁ স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে আসেন দ্বিতীয়। এই নাও, এই মাঝখানে দেখো খাতা কিভাবে পূরণ করতে হবে। পরীক্ষার বর্ষ হচ্ছে প্রথমে, যেহেতু তোমার দুটো বর্ষ, সেই কারণে তোমাদেরকে প্রথম বর্ষটা পূরণ করতে হবে। এখানে মহা কিন্তু একটা না, মহা কিন্তু এখানে চারটা আছে। সেই হিসেবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন প্রথম বর্ষ। এই খাতা কিন্তু একবার ভুল হইলে আপনাকে দ্বিতীয়বার কিন্তু খাতা দেওয়া হবে না। সেই হিসাবেই কিন্তু পরীক্ষা হলে বসবেন। আর আপনাদের একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে কি, এবার হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আপনাদের আমাদের এই কলেজেই হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের কলেজেই হবে। আর যেহেতু বাইরে হলে ঝামেলা করে, এই জন্য আমাদের কলেজে হবে। আর পরীক্ষাটা শুধুমাত্র রিটেন পরীক্ষা হবে হচ্ছে আপনার সুন্দরবন টেকনিক্যাল স্কুল অ্যান্ড, সরি সুন্দরবন না, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ওখানে হবে তিনটা পরীক্ষা, থিওরি তিনটা পরীক্ষা ওখানে হবে। আর বাকি যে হচ্ছে দুইটা পরীক্ষা, দুটা বা চারটা পরীক্ষা আছে এখানেই হবে। তাই আপনারা আপনাদের দিক থেকে অনেক লাকি যে হচ্ছে এবছর আপনারা আবার আমাদের এখানে পাইছেন। না হলে খুবই সমস্যার মধ্যে পড়তেন আগের বার। স্যার শুধু কি আমাদের কলেজের হচ্ছে আমাদের কলেজে প্র্যাকটিক্যাল হবে নাকি অন্য শিক্ষার্থীরাও না আসবে? না না, শুধু আপনাদেরই পরীক্ষা হবে আমাদের কলেজে। যার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সে তার মতো বেছে নেবে। আপনারা আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট, এই জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানের পরীক্ষা দেবেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা। এটা পর্যন্ত মানে স্যার আট আর মানে নয় আছে। 9 আর 10 তারিখে স্যার? 8 আর 9। ও, 8 আর 9। 8 9 শুক্র হ্যাঁ শনি। হ্যাঁ, 8 আর 9। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এই জন্য স্যার আপাতত। কয়টা থেকে স্যার 8 9 তারিখে? হ্যাঁ, বুঝিনি। কয়টা থেকে স্যার আসতে হবে? এখন 10টায়? তো আসবেন 4 তারিখে, 5 তারিখে একটা যেহেতু আপনার পরীক্ষা। আচ্ছা, 4 তারিখে আসবেন না? হ্যাঁ হ্যাঁ, না না স্যার, বলছি কি 8 9 তারিখে কলেজে তো প্র্যাকটিক্যাল, ওইটা কয়টার সময় অ্যাটেন্ড করতে ওটা হবে তাই আপনারা বলছি, হচ্ছে 10টায়? করবেন 9:30 থেকে চলে আসবেন। ও জি স্যার। যেহেতু আপনারা সকলেই চলে আসবেনই। আচ্ছা, যারা যারা দূরে আছেন, এই কারণে। এরপর দেখেন, আমরা আসি কারিকুলাম কোড। এই কারিকুলাম কোড হচ্ছে 21, না সরি সরি, কারিকুলাম কোড হচ্ছে 80। এই কারিকুলাম কোড কিন্তু 80 হবে। আপনারা আজকে যা জেনে যাচ্ছেন, কালকেও কিন্তু তাই জানবেন। কারিকুলাম কোড কোড এইটা হচ্ছে আপনাদের একটা যে কোড থাকে, যে এই কোডের মধ্যে আপনারা হচ্ছে মানে আপনাদের হচ্ছে যে এই যে সাবজেক্টটা রেজিস্ট্রেশন করা, কথা বুঝতে পারছেন? এই জন্য এই হচ্ছে কারিকুলাম কোড হচ্ছে 80। এখানে আছে 8 আছে, আগে দেবেন 8, আর পরে দেবেন হচ্ছে এই 0। যেহেতু আপনারা আগে পূরণ করে আসছেন, তাও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এরপরে দেখেন ট্রেড, তারপরে হচ্ছে কি লাইসেন্স টেকনোলজি। ট্রেড লাইসেন্স হচ্ছে এখানে কত, 21। কথাকে বুঝতে পেরেছেন যারা অনলাইনে আছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। 21 21, 2 1, এখানে 21। ভুল করবেন না একদম। এরপর দেখেন রোল নাম্বার। রোল নাম্বার ওখানেই থাকবে, আপনার রেজিস্ট্রেশন কার্ডে থাকবে রোল নাম্বার। আবার রেজিস্ট্রেশন কার্ডেই থাকবে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এগুলো আপনার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, এই দুটোই কিন্তু কলেজ থেকে নিয়ে নেবেন। অলরেডি কিন্তু কলেজে চলে আসছে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড। আর যারা এখনো পর্যন্ত স্যার ড্রয়িং এর খাতায় হাত দেননি বা হচ্ছে করেননি, তাদেরকে বলি, আপনারা যখন অ্যাডমিট কার্ড নিতে আসবেন কলেজ থেকে, আপনারা হচ্ছে নিয়ে নেবেন, খাতা নিয়ে নেবেন। স্যার আপনাদের জন্য খাতার আমরা কথা এই ব্যবস্থা করে বললাম তাকে, রাখবো, খাতা বললো বাবদ। আজকে। স্যার খাতা আজকে পাওয়া যাবে? খাতা আজকে পাওয়া যাবে না, কাল থেকে পাওয়া যাবে। ও স্যার, কারিকুলাম কোড হচ্ছে 21 আর 80 কি বলছিলেন আগে স্যার? শোনেন, 80? কারিকুলাম কোড 21 না, কারিকুলাম কোড কারিকুলাম 80। কোড 80। কারিকুলাম কোড হচ্ছে 80 আর হ্যাঁ 21 হ্যাঁ। কি বললেন? আর এরপরে বললাম ট্রেড, বললাম ট্রেড মানে পরের ঘর, 3 নম্বর ঘরটা, ওইটা হচ্ছে 21? 21। আপনারা একটু লিখে নেন, খাতায় একটু লিখে নেন। হ্যাঁ নিচ্ছি স্যার। হ্যাঁ, ভুল তাহলে হবে না।
হয়েছে? আচ্ছা, জি আমরা স্যার, হয়েছে আমরা হয়েছে। পরেরটাই যাই। দেখেন এখানে আছে জি রোল স্যার। নাম্বার, এই রোল নাম্বারটা আপনার অ্যাডমিট কার্ডে থাকবে, তাই আপনারা অ্যাডমিট কার্ড দেখে দেখে পূরণ করবেন। স্যার আমাদের কলেজে কি আসছে? হ্যাঁ হ্যাঁ, কলেজে চলে আসছে, কলেজে অ্যাডমিট কার্ড স্টুডেন্ট কার্ড চলে আসছে। আমরা কি আজকে স্যার, নিতে পারবো? অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার জন্য কি কিছু নিয়ে আসতে হবে? এটা আপনারা কলেজে যে শাহজাহান ভাই আছে ওনাকে ফোন দেবেন, উনি বলে দেবেন। আর বাকিটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমি বলে দেবো নে, উনি আপনাদেরকে জানাই দেবে যে কি কি আনতে হবে কি না আনতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। এরপরে দেখেন আছে কি রেজিস্ট্রেশন নাম্বার, এটাও আপনার ওখানেই থাকবে রেজিস্ট্রেশন কার্ডে, ওটা দেখে দেখে পূরণ করে নেবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই যে 1 2 3 4 5 যে ঘরগুলো আছে, এই ঘরগুলো যেটা আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আছে সেইগুলোই কিন্তু পূরণ করবেন। কোনোভাবে তাড়াহুড়ো করলে কিন্তু একদম পুরো 1 বছর কিন্তু নষ্ট হয়ে যাবে, বলে দিলাম। ভুল হওয়ার সম্ভাবনা মোটেই রাখবেন না। আর যদি কোনো ক্রমে যদি ভুল করে ফেলেন, সাথে সাথে আপনার হলে যে স্যার থাকবে তাকে অবশ্যই কিন্তু আপনাকে বলতে হবে যে স্যার আমার ভুল হয়েছে, আমি কি করতে পারি। সেই সর্বোচ্চ সহযোগিতা আপনার হাতে করতে পারে। কিন্তু মনে রাখবেন, খাতা কিন্তু চেঞ্জ করবে না। হ্যাঁ, ইমপ্রুভ ইমপ্রুভ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ভুল হয়। কারণ ইমপ্রুভ দেবেন কি করে আপনি? ইমপ্রুভ দেবেন কি কোন সিস্টেমে দেবেন? আপনার তো আর এটা তো প্রায় 2 মাস আমাদের পরীক্ষা হচ্ছে না। এই পরীক্ষা হয়ে যাবে প্রথম সেমিস্টারে, এরপরে গিয়ে আপনার পরীক্ষা হবে আবার 1 বছর পরে। আপনার লাইফ নষ্ট, কেন আমি তাড়াহুড়ো করবো পরীক্ষার হলে? সিট নেননি? এরপরে দেখেন এখানে যে সমস্যাগুলো দেখা যায় যেগুলো কি দেখা গেলো আপনার একদম দেখা গেলো যে 500, আপনি আগে পিছন থেকে পূরণ করতে করতে দেখবেন যে আগে বল পয়েন্টে পূরণ করে নেবেন, পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে দেবেন যে এইটা আমার বৃত্ত ভরাট করতে হবে, এটা আমার এই করতে হবে, তাহলে দেখবেন যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এরপরে বলি সেশন, সেশন 2024, সেশন 2024। এখানে লিখবেন 2024, সব কিন্তু লিখবেন ইংলিশে, কোনো বাংলায় লিখবেন না উপরে, সবই ইংলিশে লিখবেন। এরপরে বলি বিষয় কোড, এই বিষয় কোডটা কিন্তু আপনার পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নের উপরে লিখে থাকবে। আর আপনারা কিন্তু বিষয় কোড জানেন যে কত বিষয় কোড হবে, প্রথম দিন কি পরীক্ষা। তাই তাড়াহুড়ো যদি অনেক সময় যদি মাথায় মনে না থাকে তাহলে অবশ্যই করবেন। আর অ্যাডমিট কার্ডে আর রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু আপনার পরীক্ষার কোড থাকে, থাকে না? থাকে কিন্তু। সেই হিসাবে আপনারা দেখে দেখে পূরণ করবেন। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কি জানেন? এইটা, এই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো কিন্তু ভুল হলে খুবই সমস্যা। বিষয় কোড এলোমেলো হইলেও কোনো সমস্যা হয় না। তারপরও সবগুলো সহযোগিতা নিবেন ঠান্ডা মাথায়। এরপর দেখেন এই উপরে দেখেন 202 লেখা আছে, এটা ফাঁকা আছে, এখানে লিখবেন 4, কারণ 2024 একটা পরীক্ষা হচ্ছে। এরপরে দেখেন আছে কি আপনার অতিরিক্ত খাতা সংখ্যা। আপনি যদি লুজ নেন তাহলে 1-এর ঘরে 1 পূরণ করবেন, 2-এর ঘরে 2 লিখবেন, 3-এর ঘরে 3 লিখবেন। কিন্তু এখানে কিন্তু কোনো বৃত্ত ভরাট করা লাগবে না, এই ছকের মধ্যে লিখবেন 1 2 3। স্যার যদি চারটা নেই তো এই 1 2 এগুলো পুরো 1 2 3 4 এরকম? আপনি একটা নিলে একটা ঘর পূরণ করবেন, আর দুটো নিলে 2-এর ঘর পূরণ করবেন, আর ও 4টা নিলে 4-এর ঘর পূরণ করবেন। মানে এখানে 4 লিখবেন। চারটা যদি নেই তাহলে আমি ওই 4-এর ঘর 4 লিখবো। হ্যাঁ হ্যাঁ, 4 লিখে এই এই ঘরটা পূরণ করে দেবেন, এই যে স্যারের আচ্ছা বৃত্তটা ঠিক পূরণ আছে। করে দেবেন।
এই 4 লিখে তাই মনে থাকবে। আচ্ছা স্যার। জি স্যার। প্রত্যেকটা করা লাগবে না, জি স্যার। যে কয়টা নিব সেই কয়টাই শুধু করলে হচ্ছে। জি স্যার। হ্যাঁ। এরপর দেখেন, এই অতিরিক্ত খাতা পূরণ করবেন, আর এই যে 4 থাকে 4 জায়গায় 4টে পূরণ করবেন, 5 দিলে 5-এর। অবশ্যই আপনাদেরকে বলে দেয় পরীক্ষার সময় যে প্রশ্নগুলো ভালো হবে সেইগুলো আগে লিখবেন, সুন্দর করে লিখবেন, যেন সাত দেখে যেন মনে করে যে না, মানে হাতের লেখাও সুন্দর, তাহলে হচ্ছে মেয়েও সুন্দর বা ছেলেও সুন্দর, ঠিক আছে, তাহলে কিন্তু নাম্বার বেশি দেবে। এটা কিন্তু অনেক সময় দেখা নাম্বার পাওয়াটার নিয়ম, এটা আপনারাও জানেন। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এরপরে দেখেন দুটো কোড দেখেন, এখানে আছে দেখেন, এখানে একটা সই করার কোড, এই সই কিন্তু আপনাদের না, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমাদের, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা আপনারা কিন্তু কোনোভাবে সইটাই করেন না। আর নিচের যে 3টা লাইন আছে বা আর দুটো যে ছক আছে, এই দুটো পূরণ করার দরকার নেই, এগুলো তো আপনারা জানেন। তারপরও আপনাদেরকে মনে করাই দিচ্ছি, অনেকে আবেগের বশে এগুলো পূরণ করে ফেলেন, এগুলো পূরণ করার দরকার নাই। আর কোনোভাবে ভুল করবেন না। আশা করি আপনারা খাতার বিষয়ে উপরের পাড়ে সব বুঝতে পেরেছেন, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমি তো একটু মিস করছি, আমি যদি একটু বলি আপনি একটু যদি মিলাতেন, মানে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। প্রথম কোডে দিব মানে প্রথম 1 নম্বরের তারপরে হচ্ছে 80, তারপরে 21, জি। তারপরে রোল নাম্বার আমার যেটা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার আমি শেষের থেকে পূরণ করব, সামনে ঘর ফাঁকা থাকলে শূন্য দিব, মানে 0 দিব। হ্যাঁ সেশন 24, বিষয়কট প্রশ্ন থাকবে, অতিরিক্তটা আমি 4টা নিলে শুধু 4টা 4 লিখে ওই 4-এর কোড পূরণ করব। হ্যাঁ, যদি আর 5টা উপরে নেন 5টা, 6টা নিলে 6টা, একই ভাবে। ঠিক আছে স্যার। এই হচ্ছে বিষয়। ওই সাধন ভাই, এরা কি অ্যাডমিট কার্ড রেশন কার্ড নেওয়ার জন্য কিছু জানা লাগবে? ও আচ্ছা। আর রেশন কার্ড নেওয়ার সময় কারোর যদি হচ্ছে ওই যে টাকার অঙ্কে কিছু বাকি থাকে, মানে বাকি বলতে কি, মানে অর্ধেক যেটা বাকি থাকে ওটা, মানে আপনাদের কাছে যেটা চাওয়া হয়েছিল সেই অর্থ যদি মানে বাকি থাকে, তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড দিবে না। আর যাদেরকে দেওয়া হয়ে গেছে টাকা ভাড়া, যাদেরকে রেজিস্ট্রেশনের সময় টাকা ভাড়া দেওয়া হয়ে গেছে, তারাই একমাত্র হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড নেওয়ার সময় কোনো ঝামেলা নাই। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, এরপরে আসেন, এই খাতারই আবার দ্বিতীয় পার্ট আছে একটা। দেন, এটা গ্রুপে ছবি তুলবেন। আছে? ফোন আছে? নেট আছে? আহ, এত মানুষ টিপতে হলে যে অবস্থা হয়। তো ওয়াইফাই তো আমার বাড়িও রয়েছে, কখন ইমার্জেন্সি লাগে, ঠিক আছে। আচ্ছা এই নাও। আচ্ছা এবার দেখেন, গ্রুপে দেখেন আর একটা ছবি দেওয়া হয়েছে, দেখতে পাইছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা এটা জি পড়েছে। স্যার। এবার দেখেন, এখানে নাম আছে পরীক্ষার নাম, অর্থাৎ আপনি কি পরীক্ষা দিচ্ছেন, হিস্টোরি অফ অল আর্ট বা হচ্ছে কি আছে সেইগুলো লিখতে হবে। কিন্তু এখানে কিন্তু আপনার হিস্টোরি অফ অল আর্ট বা হচ্ছে আর্ট অফ বাংলাদেশ তা কিন্তু না। এখানে লিখতে হবে পরীক্ষার নাম হচ্ছে 1 বছর মেয়াদি যে অ্যাডভান্স কোর্স আছে না, ঠিক আছে, এটাই লিখতে হবে।
স্যার কোনটা, স্যার কোনটা লিখবো? দেখেন আপনাকে লিখতে হবে হচ্ছে এই পরীক্ষার নাম। লিখবেন 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স। আমি আবার বলি, পরীক্ষার নাম 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। প্রশ্নে তো ওপর লেখাই থাকবে যে 1 বছর মেয়াদি, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে, পরীক্ষার নাম মানে হচ্ছে যেটা পরীক্ষা দিচ্ছেন ওটা না, কিন্তু আপনি যে কোর্স করতেছেন সেই কোর্সটার নামই হচ্ছে এই পরীক্ষার নাম। তার জন্য আপনাকে লিখতে হবে 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স, এবং পরীক্ষার সন হচ্ছে 2024। এই উপরের লাইনটাকে আপনারা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন বিষয়। এ তো একদম সিম্পল সিম্পল ব্যাপার। এটা হচ্ছে বিষয় হচ্ছে যেদিন যেদিন যা পরীক্ষা থাকে সেই পরীক্ষা, যেহেতু আপনার প্রথম দিন পরীক্ষা আছে কি, হিস্টোরি অফ হিস্টোরি অফ অল আর্ট না? হ্যাঁ, হিস্টোরি অফ অল আর্ট জি পার্ট স্যার। 1। এখানে লিখে দেবেন এই জায়গায় বিষয় করে। স্যার ওইটা ইংলিশে লিখলে হবে যেটা হ্যাঁ হ্যাঁ, প্রশ্নে ইংলিশে থাকবে? লিখলে হবে, কোনো সমস্যা নেই ম্যাডাম, ইংলিশে লিখতে পারেন। 12,111 এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। 12,111 এই কোডটা লিখবো, বিষয় কোড? হ্যাঁ হ্যাঁ, এবার লিখবেন বিষয় কোড, যেটা একটু আগে বললো 12,000 কত 100 111। 11। 111, এইটাই লিখবেন বিষয় কোড। কথা বোঝা গেছে? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন, একটু আগে আপনাদেরকে বললাম না যে কারিকুলাম কোড, মনে আছে আপনাদের? আছে স্যার, আশি। জানেন কত? 80। 80 80 স্যার। 80। এইটাই কিন্তু এখানে লিখে দিতে হবে, কারিকুলাম কোড 80। ওই যে মানে শিক্ষাক্রম কোড শিক্ষাক্রম আছে কোড। ওইটা? হ্যাঁ হ্যাঁ, শিক্ষাক্রম কোড আর কারিকুলাম কোড একই। হুম। এই উপর পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। এরপর দেখেন পরীক্ষার তারিখ, যেদিনকে যে পরীক্ষা দিবেন সেদিনকে সেই পরীক্ষার জন্য আপনি তারিখ লিখবেন। যেহেতু আপনার 5 তারিখে পরীক্ষা, 5/11/2024 এখানে লিখবেন। এবার লিখার পরে এবার খেয়াল করেন যে হচ্ছে এই যে নিচে লিখা আছে না যে এত নম্বর প্রশ্ন, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, আছে দেখতে স্যার। পাচ্ছি। হ্যাঁ, এখান থেকেই আপনারা কি করবেন, এই নিচের দিকে এবার এখান থেকে লেখা শুরু করবেন। আপনি 1 নম্বর লিখবেন, 2 নম্বর লিখবেন, 3 নম্বর লিখবেন, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সকলকে একটা জিনিস রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে আপনার ভালো হবে, যে প্রশ্নটা আপনি মনে করতেছেন যে এটা আমার কাছে সবচেয়ে বেস্ট, সেই প্রশ্ন থেকে লেখা শুরু করবেন। তাহলে আপনার জন্য ভালো হবে, কারণ প্রথম জিনিসটা যদি ভালো দিয়ে শুরু করেন তাহলে হচ্ছে ছাত্রদের দেখতেও সুবিধা হয়, আর আপনার দিক থেকেও নাম্বার পাওয়ার সুবিধা হবে। কারণ প্রথমে কোনোভাবে যেটা আপনি জানতে বুঝতে সমস্যা হচ্ছে, কাটাকাটি করবেন না। আর একটা কথা বলি, একটা প্রশ্ন আপনারা 10 বার পড়বেন। দেখবেন যে ওই প্রশ্নের ভেতরেই প্রশ্নের উত্তর থাকে। দেখবেন যে একটা প্রশ্ন আপনার 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্ন সুন্দর করে আগে পড়বেন। পড়ার পর দেখবেন যে হচ্ছে এক দাগে যদি কোনো প্রশ্ন থাকে যে হচ্ছে আপনার বুদ্ধ বিহার কোথায় অবস্থিত, আবার দেখবেন যে ওই প্রশ্নটাই ঘুরে দেখবেন যে আপনার লাস্টে কোনো এক জায়গায় অন্যভাবে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এক প্রশ্নের উত্তর কিন্তু অন্য জায়গায় আরেক প্রশ্নের মধ্যে থাকে, আবার আরেকজনের প্রশ্ন আরেকজনের কাছে উত্তর থাকে। তাই প্রশ্নগুলো সুন্দর করে পড়বেন, পড়লে বুঝতে পারবেন। আপনাদের প্রশ্ন ঘোরাবে না, আপনাদের সহজভাবে প্রশ্ন দেবে, আশা করা যায়। স্যার
জি আমরা বলেন। যেরকম লিখি না 1 নম্বর প্রশ্নের উত্তর, ওইটা কি লিখবো নাকি ওই যে ড্যাশ হ্যাঁ আছে হ্যাঁ, ওইখানে এক লিখতে নম্বর? পারেন, শোনেন আমি বলি, এটা কোনো সমস্যা না। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন অবশ্যই লিখবেন, কোনো সমস্যা নেই। আর ওই যে 1 নম্বর প্রশ্ন দিয়ে তলে যে ডিজাইন করতে চান, ওতে অপর্যাপ্ত সময় চলে যায়, ওর দরকার নেই বাবু। একটা দাগ দিয়ে দেবেন, সেটা হচ্ছে আপনার পেন্সিল হোক বা যে কোনো একটা কলম দিয়ে দিতে পারেন, ভালো হয় পেন্সিলে দাগ দেওয়া। কিন্তু অনেক সময় দেখা গেল লাল নীল সবুজ দিয়ে হচ্ছে আলপনা আঁকেন, ওগুলো দরকার নেই, ওতে কোনো নাম্বার আসে না। বোঝা গেছে? ঠিক আছে স্যার। এবার বলি প্রশ্নের ধরন। আপনার এক দাগে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নের যদি মার্ক থাকে 1, আপনি লিখবেন 2 লাইন। যদি বলেন কেন, যে স্যার আপনার তো চাইছে এক কথায় উত্তর, দেখেন 2 লাইন লিখলে কি হয়, প্রথম লাইনটা যদি কোনোভাবে আপনার ভুল হয়, দ্বিতীয় লাইনটা দেখে কিন্তু আপনাকে কি করবে, হাফ হইলেও নাম্বার দেবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি স্যার, শিওর বুঝতে জানলে তো আপনি 1 নম্বরে এক দাগে মেরে দেবেন। কথা বুঝতে পেরেছেন? সবসময় ব্যাকআপ রাখতে হয় পরীক্ষার হলে, যে আমি এই প্রথম কথাটা লিখলাম, আদৌ যদি এটা ঠিক না হয়। কথা বুঝতে পেরেছেন? এই জায়গাটা বেশ সমস্যা দেখা দেয়। যাই হোক, খাতার বিষয়ে একদমই সহজভাবে বুঝাইলাম, আপনারা অবশ্যই বুঝবেন। স্যার আমাদের কারিকুলাম কোড ডেট নাম্বার সেশন নাম্বারটা কি কি হবে, এটা কোনো কথা? স্যার ক্লাসে ছিল না তো এই জন্য স্যার বুঝতে পারেন। এতবার বুঝাইলাম, আপনারা এখনো পর্যন্ত বুঝলেন না। দেখেন আপনাদের কাছে আবার ফিরে যাই। এই যে সাগরিকা মনে হয় ক্লাসে ঢুকেছে কিনা বলতে পারবো না, সে আবার প্রশ্ন করে, দেখেন গ্রুপে, দেখেন আছে আপনাদের গ্রুপে প্রশ্ন, দেখতে পাইছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখন আমি কি বলবো বলেন, আমার তো কিছু বলার নেই, আপনাদের ফ্রেন্ড। এই দেখেন পরীক্ষার পর্ব, প্রথমে দেবেন 1। যারা অনলাইনে আছেন তাদেরকে আমি আবার বলতেছি, আবার বুঝে নেন। দ্বিতীয়বার কিন্তু আপনাদের কারণে যারা প্রথম থেকে ক্লাস করতেছে তাদের কিন্তু সমস্যা হতে পারে, তাই আপনারা একবারে বুঝবেন। কারণ ওদেরকে আমি বোঝানো শেষ, আমি এখন চাইছিলাম অন্য প্রশ্নে যাব, কিন্তু সমস্যা হচ্ছে এই তারা এখনো বোঝেনি। পরীক্ষার পর্ব বা বর্ষ, যেহেতু আপনাদের বর্ষ হচ্ছে 2টা, একটা হচ্ছে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, সেই হিসাবে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে প্রথম বর্ষের খাতায়। আপনি কি দেখেছেন, এটা দেখেছেন? এটা খেয়াল করে দেখেন, লাস্টে আসছেন, খেয়াল করে দেখেন, আপনি যেভাবে বলেছিলেন ভালোভাবে বোঝেন। প্রথম পরীক্ষা হচ্ছে প্রথম পর্ব বা বর্ষ, এখানে 2টা পরীক্ষা হয়, একটা হচ্ছে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ। আপনি পরীক্ষা দিচ্ছেন প্রথম বর্ষের, এই জন্য আপনাকে এই এক দাগটায় বৃত্ত ভর করতে হবে। কথা ক্লিয়ার? যারা অনলাইনে আছেন ক্লিয়ার? জি জি স্যার। স্যার। হ্যাঁ তরিকা, আপনি কি ক্লিয়ার? দেখেন তার কোনো খবর নেই, যার জন্য আমি এখন কথা বলতেছি। হ্যাঁ, স্যার এই ক্লাসটা হচ্ছে এটা আমি আজকেই লিখে ফেলি। আপলোড, আজকে যদি আপলোড করা হতো তাহলে মনে হয় রিপিট করতে শোনেন আমি হতো না। বলি, আমি তো হচ্ছে আপলোড এমনি করে দেবে, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে ক্লাসে তো আপনাকে জানতে হবে এটা, তাই না? হ্যাঁ স্যার। এই এই জিনিসটা নিয়ে আপনারা যারা এই যে প্রথম থেকে যারা যারা ক্লাস করতেছেন, এখন তাদের জন্য একটা সমস্যা না, যে অলরেডি এর পিছনে আধা ঘন্টা সময় দেওয়া শেষ আমার। হ্যাঁ আমরা জি স্যার, প্রথম একটা থেকে করছি স্যার। এখন আমার কিছু, আমি এখন কি বলবো বলেন, আমিও হচ্ছে আপনাদের মতো এরকম আহ পথে এখন ঘুম পড়িছে, একটু পরে দেখবেন এত লেখালেখি করবে যে পরে আর মানে হোয়াটসঅ্যাপে ঢোকাই যাবে না। এরপরে এখন তারা এরপরে দেখেন কারিকুলাম কোড। কারিকুলাম কোড হচ্ছে 80। কারিকুলাম কোড কত? 80। আর শিক্ষাক্রম কোড, অর্থাৎ কারিকুলাম কোড আর শিক্ষাক্রম কোড কিন্তু সেম, সেই হিসেবেই কিন্তু আপনার বলে দিলাম, এটা কিন্তু 80 হবে। এরপর আসেন ট্রেড বা এসপা বা লাইজেশন বা টেকনোলজি, যাই থাকুক না কেন, ট্রেড হচ্ছে কত? 21। ট্রেড আছে 21। এরপর রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের অ্যাডমিট কার্ডেই আছে। সো এইটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছুই নাই। এরপরে আসেন সেশন, সেটা হচ্ছে 2024।
এখানে সব কিন্তু উপরে কোড সব ইংলিশে পূরণ করবেন। এরপর হচ্ছে বিষয় কোড। বিষয় কোড পরীক্ষার প্রশ্ন পাইলেও লিখতে পারেন, এমনকি বাড়ি থেকে আপনি যদি বিষয় কোডটা পড়ে যান তাও লিখতে পারেন। আর যদি কনফিউজ থাকেন তাহলে একেবারে আপনি আপনার অ্যাডমিট কার্ড অথবা প্রশ্নের দিকে তাকাইলে আপনি পেয়ে যাবেন বিষয় কোড। ঠিক আছে, কিন্তু আপনার ছাত্র হিসাবে আমি মনে করি আপনাদেরকে সাবজেক্ট এবং বিষয় কোড মুখস্থ রাখাই শ্রেয়। এরপরে আসেন, দেখেন 202 লেখা আছে, মাঝখানে একটা কোড ফাঁকা আছে, এখানে লিখবেন 4, কারণ যেহেতু পরীক্ষা দেবেন 2024-এ, এই জন্য 2024-এর জন্য 2004 দেবেন। এই পর্যন্ত এনাফ। এরপরে আসেন, এর আগে লেখা আছে, এখানে দুটো কোড লেখা আছে যে ইনভিজিটরের স্বাক্ষর এবং তারিখ। এখানে কিন্তু আপনারা কোনো স্বাক্ষর বা তারিখ লিখবেন না, এটা সম্পূর্ণ যে গার্ড দেবে পরীক্ষার হলে সেই আপনাদেরকে এটা নিয়েই হচ্ছে সে সই করবে। এটা যেহেতু আপনারা আগে জানেন, তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকে ভুল ক্রমে এখানে স্বাক্ষর দিয়ে ফেলায়। এর আগে অনেক ছাত্ররা এই কাজ করেছে। এরপরে আসেন অতিরিক্ত খাতার সংখ্যা। দেখেন আপনি খাতা নিছেন হচ্ছে 5টা, কিন্তু খাতা কোনোভাবে আপনি এখানে লেখেননি, তাহলে কিন্তু খাতা কিন্তু আপনার অ্যাটাচ করা হবে না, যতই খাতা আপনি সেলাই করান না কেন, প্রিন্ট করান না কেন। কথা বলা গেছে? অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু এই কোড পূরণ করতেই হবে, কারণ এই কোডটাই কিন্তু আপনার মার্ক। আর খাতা কিন্তু আমাদের মতোই সাদা দেখবে, আপনার খাতা আমার কাছে পড়তেও পারে, নাও পড়তে পারে। আমি কিন্তু এই সাবজেক্টেরই খাতা দেখবো, কারণ কার খাতা আসবে সেটা কিন্তু আমি বলতে পারি না, কোন প্রতিষ্ঠান খাতা আসবে। আচ্ছা, এটা চলে গেল উপরের পৃষ্ঠা। অনলাইনে যারা আছেন কেউ কিছু বলবেন? না স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, ডান। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে ট্রেড কোড এবং কারিকুলাম কোড এটা কি প্রত্যেক পরীক্ষায় একই নাম্বার হবে? সেম সেম, আপনি 3টা পরীক্ষা দেবেন, 3টা পরীক্ষায় একই। জি। এই একজন 9:35-এ এসে বলতেছে ক্লাস কয়টায়। এ শুনলেও রাগ হয় নাকি মন দিয়ে কি বলবো, এদের সংগ্রামী মনোভাব আছে কিন্তু ক্লাস করার মনোভাব নেই। এই যে চঞ্চল মন্ডল কিছুদিন আগে একটা ছবি আঁকাছিলেন মায়ের কোলে শিশু, ছবিটা সুন্দর হয়েছে। সে শিশুটা আর একটু ছোট করে দেবেন, তাহলে প্রপোর্শন ঠিক থাকবে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা দ্বিতীয় দ্বিতীয় বই। হ্যাঁ, এরপর দেখেন দ্বিতীয় পৃষ্ঠায় প্রথমে লিখবেন পরীক্ষার নাম। এটা হচ্ছে 1 বছর মেয়াদি, যেটা আছে না, 1 বছর মেয়াদি যা আছে ওইটাকেই আপনাকে হচ্ছে লিখতে হবে। 1 বছর মেয়াদি কি লেখা আছে? 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স, এটাই কিন্তু পরীক্ষার হচ্ছে নাম। এবার পরীক্ষার সন 2024, বিষয় কোড হিস্টোরি অফ অল আর্ট পার্ট 1, যেটা যেদিনকে পরীক্ষা হবে সেদিনকে তাই লিখতে হবে। আর পরীক্ষার নাম কিন্তু আপনাকে যে 3টা পরীক্ষা দিবেন ওই একই রকম থাকবে, আর উপরে লাইনটা কিন্তু সেম থেকে যাবে 3 পরীক্ষায়। এরপরে আসি বিষয় কোড, 3 পরীক্ষায় 3টা বিষয় 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 এবং বিষয় কোড চেঞ্জ হবে, কিন্তু শিক্ষাক্রম কোড 80 থেকে যাবে। তারিখটাও একই সেম, যে তারিখও কিন্তু যেদিনকে পরীক্ষা সেদিনকে পরীক্ষা হবে, বাকি সময় পরীক্ষা দিনকে লিখতে হবে। এরপরে আসে নিচে ফাঁকা জায়গা আছে, এখান থেকেই শুরু করবেন। আশা করি যারা অনলাইনে আছেন এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন না থাকাই শ্রেয়। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি প্রশ্নে। একটু আগে যা আলোচনা করছিলাম, প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। দেখেন পরীক্ষা সামনে, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, পরীক্ষার আগে রাত্রে আমার কাছে কেউ ফোন দিয়ে বলবেন না স্যার কালকে পরীক্ষা, আমার সিট দেন। আমি কিন্তু এই বিষয় নিয়ে মানে বলেন যে তার কিন্তু একবারে ব্লক মেরে দেবো। আমি বলেছি যা জানার আপনি আগে রাখতে বলবেন। পরীক্ষার রাত্রে আপনার তো আমার সম্পর্ক হবে একটাই, যে আপনি কোনটা বুঝতেছেন না সেটা আমাকে বোঝাই দেন। না, ওই 3টাই পড়বেন। জি, এই দেখেন আপনাদের যেটা পরীক্ষা হচ্ছে সেটা করে দেন আর্ট মেটেরিয়ালস। এই দেখেন এটা হচ্ছে আপনাদের 2023 সালের প্রশ্ন। দেখেন আপনাদের গ্রুপে কিছু কিছু জ্ঞানী মানুষ আছে, যে তারা বলেছে যে স্যার যে কি আছে কারো কাছে 21, 22, 23-এর কোনো প্রশ্ন আছে কিনা।
যে পরীক্ষার প্রশ্ন, এইটা তো জানা উচিত যে আপনার এই যে সিলেবাস শুধুমাত্র আগের বছর আর আপনাদের বছর থেকে এই সাবজেক্ট গুলোকে এই সিলেবাস এবং এই মানে আপনার সাবজেক্টের বুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে? তাই বাড়িতে প্রতিদিন যে মানে গোস্ত ভাত খেয়ে যাবেন, তাই যে আত্মীয়র বাড়িকে গোস্ত ভাত দেবে তা কিন্তু না। তাই পরীক্ষার হলেও প্রিপারেশন নিয়ে যেতে হবে ডাল ভাত খাবার, ওখানে বেশিরভাগ খিচুড়িই হবে। দেখেন প্রথম কথায় আসি, একটু আগে যেটা বললাম, দেখেন এটা কিন্তু আপনাদের প্রথম পরীক্ষা। এখানে লেখা আছে 121 আর হচ্ছে না 12, 11, এটা হচ্ছে একটা বিষয় কোড। 12,111। জি বলেন। স্যার 12,111 এটা হ্যাঁ, বিষয় কোড। আর এখানে দেখেন সবকিছু লেখা আছে, এই প্রশ্নের উপরে যখন সবকিছু লেখা আছে থাকবে। কোনো সমস্যা হলে যে পরীক্ষায় গার্ড থাকবে সেই স্যারকে বলবেন, কিন্তু কোনো ভুল করার পরে স্যারকে ডাকলে কিন্তু এক হতাশ ছাড়া কোনো কিছু লাভ হবে না। দাদা ভাই, আপনার কাছে এবার ল্যাপটপের কাজ নাই? এরপরে আসেন, দেখেন প্রশ্ন আপনাদের কেন লাগে, কেন দিতে হয়, কি জন্য লাগে। দেখেন এই প্রশ্ন থেকে আপনার সর্বোচ্চ হলে 20 থেকে 25 মার্কের প্রশ্নের উত্তর মানে ইয়ে পাবেন, প্রশ্ন পাবেন। ঠিক আছে, মানে আগের প্রশ্ন থেকে। এখন এবার বলি, আপনারা হয়তো এবার লাফালাফি শুরু করতে পারেন যে স্যার তাহলে প্রশ্নগুলো দিয়ে দেন, উত্তরগুলো দিয়ে দেন। দেখেন এই প্রশ্নের যেসব প্রশ্নগুলো আছে বা আগে যে পেছনে যে প্রশ্ন হয়ে গেছে সেই প্রশ্নগুলো আপনাদের শিটে আছে, শিটে তাও স্যার সিরিয়াল অনুযায়ী আছে স্যার, এইখানে যে প্রশ্নগুলো আছে সিরিয়াল সিরিয়াল অনুযায়ী অনুযায়ী দেওয়া উত্তর আছে। দিতে। শীটটা ভালো করে একটু পড়বেন, খুঁজবেন, দেখলে বুঝতে পারবেন যে না যথেষ্ট পরিমাণ আপনাদেরকে দেওয়া হয়েছে। এখন বাকিটা আপনাদের মুখস্থ এবং চিন্তাধারা। আমি আপনাদেরকে বলে দেই, প্রথম কথা বলে দেই, যদি কোনোভাবে পুরো প্রশ্ন লেখার সময় সাল মনে না থাকে, সালে কোনোভাবেই কাজ করবেন না, কারণ সাল ভুল দেবেন, কাহিনী কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখেন এই যে 1 নম্বর আছে, প্রথম দাগ আছে কি আলতামিরা গুহা কোথায় অবস্থিত। এখন আলতামিরা গুহা হচ্ছে আপনার একটা কোথায় অবস্থিত, স্পেনে কোথায়? স্পেন, উত্তর স্পেনের। স্পেনে কোথায় অবস্থিত? উত্তর এই যারা স্পেনের অনলাইনে আছেন, প্রশ্ন কি 23 জন, স্পেনের কোথায় অবস্থিত? স্যার স্যার স্পেনের উত্তরে অবস্থিত। বা হ্যাঁ, এখানে এই সম্পূর্ণ লাইনটাই লিখবেন। যদি আপনাকে বলা হয় আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন খুলনায়, নাকি আপনার গ্রাম, তারপরে আপনার সদর, তারপরে আপনার হচ্ছে ইয়ে জেলা, এটা বলবেন না? জি স্যার। এই জন্যই বলতেছি, কিন্তু স্পেনে কিন্তু অনেক জায়গা আছে, সেই জন্য আপনাকে সেই নির্দিষ্ট এলাকায় আপনার বলতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে সিন্ধু সভ্যতা বলতে কি বোঝায়, এখানে তো আপনি একটা শব্দ লিখতে পারবেন না, এখানে আপনাকে কিন্তু 2 লাইন 3 লাইন কিন্তু অবশ্যই লেখা লাগতেছে। তাই সুন্দরভাবে পড়বেন। যেমন দেখবেন, আমি কিন্তু ইনকোর্স পরীক্ষার সময় এই যে ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় অবস্থিত এই প্রশ্নটা কিন্তু ঘুরাই দিছিলাম। বয়ান কি দিছিলাম আমি বলতে পারেন? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কি তাই দিছিলেন। ইরানে তো অবস্থিত। এই ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় অবস্থিত এই প্রশ্নটা আমি কিন্তু ইনকোর্স পরীক্ষার কোথায় সময় ঘুরাই মানে কি দিছিলাম। দিছিলেন, বলছিলেন যে ব্যাবিলনের শূন্য উদ্যান কি তাই দিছিলেন পরীক্ষায়। তাই আমার ইনকোর্স পরীক্ষার প্রশ্নটাও একটু ঘুরে দেখবেন, আর এটাও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে প্রশ্ন কেমন ভাবে ঘুরতে পারে। কিন্তু যাই ঘুরাই দেই না কেন ওই একই ভাবেই আপনাকে লিখতে হবে, একই সমান ভাবেই লেখা উচিত, এটা আমি মনে করি। এই নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। এই 1 নম্বরের জন্য আপনি 2 লাইন লিখতে পারেন। ঠিক আছে, এরপরে আসেন, দেখেন 2 দাগে, 2 দাগ খ বিভাগ, 10টা প্রশ্ন, 2 মার্ক। এখন 2 মার্ক পাইতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু যা চাইছে তাই কিন্তু আপনাকে লিখতে হবে।
এটা হচ্ছে সেই প্রশ্ন না। শোনো আমি বলি, প্রশ্ন তোমার এই সাবজেক্ট অনেক আগে থেকেই আছে, আমরাও পড়ে আসছি। আমাদের ইউনিভার্সিটিতেও আমাদেরকে হিস্ট্রি অফ অল আর্ট পড়ানো হয়েছে। হ্যাঁ, 2023 না 24 থেকে 23, হ্যাঁ এইটাই। এটা তো আর্ট ম্যাটেরিয়ালস। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতেও আপনাদের এই একই জিনিস পড়ানো হয়েছে, কিন্তু আপনাদের মতোই এত সংক্ষিপ্ত সিলেবাস না আমাদের। আমাদের ব্যাপক সিলেবাস নিয়ে পড়া লাগে। হ্যাঁ, ইনকোর্স পরীক্ষা এটা। এটা 2023 সালে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে কি, যেটা যার মার্ক আছে 2, সর্বনিম্ন 3 থেকে 4 লাইন লিখে দিয়েন। দেখা গেলো 1 লাইনের জন্য মেরে দিয়েন না, তাহলে কিন্তু নাম্বার কিন্তু পাবেন না। এই দেখেন, এখানে দেখেন আমি বললাম, একটু আগে বলেছিলাম, এই বাবা তো দেখেন, একটু আগে আমি আপনাদের বলেছি যে ব্যাবিলনের শূন্য শূন্য উদ্যান কোথায় অবস্থিত, বললাম না? এবার দেখেন, এই একই প্রশ্ন দেখেন হচ্ছে আপনার 12 দাগে আছে, দেখেন ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন। অর্থাৎ ব্যাবিলন শূন্য উদ্যান সম্পর্কে আপনাকে সম্পূর্ণ পড়তে হবে। গড়ে পড়বেন, ভুল হওয়ার সম্ভাবনা কম। কথা বোঝা গেছে? এই যে পিরামিড, এই পিরামিড সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। যেহেতু সেই ক্লাস ছোটবেলাতে পড়ে আসছেন, ক্লাস 3 থেকে, যে পিরামিড 3 কোণা দেখতে, কে বানাইছে এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা ভাবি মিশরীয় সভ্যতার যারা ছিল ফ্রাউন, এরাই তৈরি করেছে। ঠিক আছে, এ তো আপনারা চোখ বলে লিখতে পারবেন। পরীক্ষার হলে কোনোভাবে হতাশ হওয়া যাবে না। আর এই শিল্পগুলো বেশিরভাগ ধর্ম, সংস্কৃতি এবং ওই সময়কার সাম্রাজ্য নিয়েই বেশিরভাগ তৈরি করা হইতো। ঠিক আছে। আর যদি বলা হয় ওই সময়কার মূর্তি, দেখেন মূর্তিগুলো বেশিরভাগ ওনাদের ধর্মীয় এবং রাজা বাদশাদের এবং দেব দেবতার বেশিরভাগ ভাস্কর্য আঁকাইতো। এইটা মাথায় রেখে দেবেন যে ওই সময় বেশিরভাগ ভাস্কর্য তৈরি হতো একমাত্র দেব দেবীকে উৎসর্গ করে, আর রাজা বাদশাদের। কথা বলা গেছে? এই দুটো কথা যদি মাথায় রাখেন, যে কোনো প্রশ্ন যদি আসে তাহলে আপনি সহজে লিখতে পারবেন। আর এই দুটো কথা যদি আপনি লিখেও দেন, কোনো ভুল নেই এতে। কারণ হচ্ছে মিশরীয় সভ্যতাও যেসব মানে ভাস্কর্য পাওয়া যায়, সেগুলো সবই আছে দেবতাদের এবং রাজা বাচ্চাদের। এই যে জাপানেও কিন্তু একই অবস্থা, চীনেও একই অবস্থা, সব জায়গায়। এবার দেখেন অজন্তা চিত্রকলা আর অজন্তা গুহা যদি আসে, চিত্রকলা এবং গুহা, গুহার বর্ণনা দাও আর চিত্রকলার বর্ণনা দাও। এ কিন্তু সেম একই জিনিস। যদি বলেন তো স্যার চিত্রকলা মানে ছবি, আর গুহা মানে তো পাহাড়ের মধ্যে গর্ত, তাই এই হচ্ছে কি, গুহাটা আপনার বিখ্যাত হয়েছে কিসের জন্য? চিত্রকর্মের জন্য। তাই আপনাকে কিন্তু ওই গুহাটা কোথায় অবস্থিত লিখা দেওয়ার পরে, এবার গুহার ভেতরে এই যে এই ছবিগুলো পাওয়া গেছে, এই ছবিগুলো এই এই উপকরণ দিয়ে আঁকানো হয়েছে, এই ছবিতে এই এই প্রাণীগুলো আছে, এরা ধারণা করতো যে এইগুলো মারলে তারা হচ্ছে কি করতে পারবে, হচ্ছে আরো কিছু তারা সংখ্যা রাখার জন্য গুণগান করে, অনেক সময় তারা উৎসাহ করে। ঠিক আছে, এই কথাগুলো লিখে দেবেন সহজেই। তাই গুহা চিত্র নিয়ে মাথা ঘামানো যাবে না। এরপর আছে লাস্কো কি। এই দেখেন লাস্কো, এটা কোথায় অবস্থা? লাস্কো কিন্তু একটা গোয়া। ঠিক আছে, এখানে দেখেন, এখানে কিন্তু কোনো লিখে নি যে লাস্কো গুহা কি বা লাস্কো চিত্র কি। এখানে বলছে কি লাস্কো কি। প্রশ্ন যদি কোনোভাবে ঘুরাই দেয় যে লাস্কো গুহা চিত্র বলতে কি বোঝায়, দিতে পারে এই প্রশ্ন। লাস্কো অজন্তা গুহা দেবে, এ দিয়ে থাকে। যারা অনলাইনে আছেন তারা অবশ্যই আমার কথাগুলো শুনতেছেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে এই জিনিসগুলো পড়বেন এবং জানবেন। এরপরে আসেন এই যে অশোক স্তম্ভ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। অশোক স্তম্ভ দেখেননি ভারতের? অশোক কিন্তু সম্রাট সম্রাট ছিল। ওর একটা কিন্তু স্তম্ভ বলতে কোনটা, একটা হচ্ছে লাঠির মাথায় 4টা কিন্তু সিংহের মুখ আছে। ঠিক আছে,
ওই সময়কার কিন্তু এটা কিন্তু অশোক স্তম্ভ হিসাবে এখনো কিন্তু ভারতে কিন্তু ওইভাবেই নিয়ে চলতেছে, এখনো আছে। ওই সম্পর্কে আপনারা বিস্তারিত লিখবেন। এবার বলি, বাংলাদেশের মহাস্থানগড়, ময়নামতি ও পাহাড়পুর সম্পর্কে কি করো, বর্ণনা করো। এখন মহাস্থানগড় কি আলাদা? বগুড়া। আর ময়নামতি কোথায়? আর হচ্ছে পাহাড়পুর নওগাঁ। তিনটা কিন্তু তিন জায়গায় অবস্থিত। তাই এই তিনটা সুন্দরভাবে পড়তে হবে। কারণ কেন পড়তে হবে? কোনোভাবে দেখা গেল যে আপনাকে বললো শুধুমাত্র ময়নামতি সম্পর্কে লেখো, আবার মহাস্থানগড় সম্পর্কে লেখো, ঠিক আছে? প্রশ্ন যে আপনি হুবহু যে যা দিছি তাই যে পাবেন তা কিন্তু না, কিন্তু উত্তর কিন্তু সেম, কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরে আসবে। আর আগে থাকতে বলে দেই, এই যে পরীক্ষা দিয়ে এসে দেখা গেল যে আপনার 100 মার্কের মধ্যে দেখা গেল 60 মার্ক, 60 মার্কের মধ্যে আপনার দেখা গেল যে হচ্ছে কত, বাড়ছে মাত্র 50 মার্কে, 10 মার্কের বাদিনী। এসে এসে কিন্তু গ্রুপে এসে কিন্তু এই যে মানে হরতাল করা যাবে না, যে স্যার আপনার হচ্ছে সিঁড়িতে বাঁধিনি, এ করেনি, ও করেনি, এ কিন্তু করা যাবে না। আমি প্রথমেই বলেছি যে আপনাকে জেনে যেতে হবে, বা বাকিটা আপনার নিজের যোগ্যতা পরীক্ষা দিয়ে আসতে হবে। স্যার বলেন। স্যার আমাদের তো 8 আর 9 তারিখে হচ্ছে প্র্যাকটিক্যাল, তা জি আমাদের কি ফর্মাল ভাবে আসতে হবে? আর হচ্ছে 8 তারিখে কি ম্যাডাম, আঁকতে শুনুন দেবেন? আমি বলি, আপনাদের যে পোশাক আছে সুন্দর পোশাক সেইভাবে পরে আসবেন, ঠিক আছে? তো স্যার 8 তারিখে কি হচ্ছে ওই মানে আঁকতে দেবেন না, শুধু 9 তারিখে খাতা জমা দিতে হবে না না, নাকি? 8 এবং 9 আঁকতে দেবো। কি যে বলেন! হুম, ঠিক আছে স্যার। আর পুরো শুধু পোশাক 9 তারিখে সঙ্গে খাতা জমা আসবেন। দিতে হবে? শুধু 9 তারিখে খাতা জমা দিতে হবে, 8 তারিখেও কি খাতা নিয়ে? না না, শুনেন আমি বলি, আপনারা 7 আর 8 এই দুদিন ড্রয়িং করবেন বাসায় বসে, হচ্ছে বাড়তি সময়। আর 8 তারিখে এসে পরীক্ষা দেবেন। আর আর খাতা নিয়ে নয় আসবো তারিখে 9 তারিখে? সকালবেলা এসে একটা পরীক্ষা দিয়ে ভাইভাতে চলে যাবেন। হুম, ঠিক আছে। ভাইবা হচ্ছে, হ্যাঁ, অবশ্যই ভাইবা পরীক্ষা হবে। হ্যাঁ, ওই 9 তারিখেই হবে। স্যার ভাইবা কি 8 তারিখে হবে না 9 তারিখে স্যার হবে? 9 তারিখে। প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে না? হ্যাঁ, ভাইবা ওই পরীক্ষা দিয়ে বেরোবেন, খাতা খান বগল দামাই নেবেন, নিচে আসবেন অফিস রুমে, এসে 3 জন 4 জন স্যার থাকবে, ভাইবা দেবেন, খাতা সই করবেন, চলে যাবেন। কি চাকরি? পাস দেখেননি? পাস ঘটনা শুনে একটা গল্প বলি, কি ঘটনা ঘটিছে। এর চাইতে হাসির ঘটনা এবং মর্মান্তিক ঘটনা কোথাও নেই, না শুনলে তো মিস করবেন। আমাদেরই আমাদেরই স্টুডেন্ট হচ্ছে, অন্য জায়গায় কিন্তু প্র্যাকটিক্যাল খাতা আঁকানো লাগে না, কয়েক জায়গায়। আর কয়েক প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল খাতা বাবদ টাকা নিয়ে নেয়, 1000, 1500, 2000, ঠিক আছে? টাকা নিয়ে নেয় যে তোমার কোনো প্যারা দেওয়া লাগবে না, তুমি তো এসে বসে থাকবা, টাকা জমা দিবা, তাতেই হয়ে যাবে। তা আমি তো আপনার টাকা নেই নিছি। আমি যদি নিতাম যে আপনারা প্রায় পরীক্ষা দেবেন, 150 পরীক্ষা দেবেন, সবার কাছে যদি 1000 করে নিতাম, তা আমার এই এক মাসে তো ইনকাম হয়ে যেত 1.5 লাখ টাকা, হয়তো কিনা? কারণ আমি কি নিছি আপনাদের কাছ থেকে? এখন নেইনি। এরপরে আমার এক জুনিয়র খুলনায় আমার সাথে, আমার আমার জুনিয়র, সে এখন হচ্ছে মানে আগে নিবন্ধনে চান্স পেয়ে এবার হচ্ছে স্যার হইছে। এখন তার কাছে ফোন গেছে যে হচ্ছে, স্যার অথবা ভাইয়া আমাদের খাতা আগায় দিতে হবে, খাতা প্র্যাকটিক্যাল খাতা আগায় দিতে হবে। হ্যাঁ, আপনাদেরই ব্যাচের, ঠিক আছে? আপনাদেরই ব্যাচের 10 জন না 5-6 জন মিলে হচ্ছে ফোন দিচ্ছে তার কাছে। এখন দিলে সেই জুনিয়র আমার কাছে ফোন দিছে, কারণ সে তো আমার জুনিয়র। দিলে বলছে দাদা এরকম হচ্ছে খাতা আগায় দিতে হবে, তা প্র্যাকটিক্যাল খাতা। তাই আমি বললাম যে আমি তো খাতা এখন আর আঁকাই নে, তা ঠিক আছে তাই দেখা যাবে। আমি বললাম কি, আগে শোনো যে হচ্ছে খাতা কটা ছবি আঁকতে হবে, আর হচ্ছে প্রতিষ্ঠানের নাম কি। এখন সে আমার পরবর্তীতে সে ফোন দিয়ে বলছে দাদা প্রতিষ্ঠানের নাম সুন্দরবন কলেজ, আর ছবি আঁকতে হবে 10টা। তা আমি বললাম কলেজ তো আমার, তা বলতে হ্যাঁ স্টুডেন্ট আপনার। তাহলে ভালো করে বোঝেন যে হচ্ছে সে বড় কিছু মানে গাছ ধরতে গিয়ে মনে করেন যে সে ফল পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ,
আমি শোনেন, আমার যদি মনে হইতো আপনাদের কাছ থেকে যে আমি টাকার বিনিময়ে আপনাদের কাছে এই পাস করাই দেব, তাহলে এর আগে না, টাকা বেশি না। আপনি কি মনে করতেছেন? শুধু আপনারা হাতে গোনা দুই একজন স্টুডেন্ট নেই বলবেন যে স্যার আমরা বিদায় করবেন, বাকি সব দেখেন টাকা দেওয়া তুমি বসে আছে। আমি নেবো না। আমার ভাই, আমার সৎ পথে ইনকাম করার লোক, লোকের টাকা খেয়ে আমার লাভ নেই। আপনারা যা শিখবেন ওটাই আমার প্রাপ্তি। হ্যাঁ, আর টাকা দিছে এই ইয়ে তো। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। শোনেন, আপনারা ভালো করে জানেন, যেহেতু এই বছর এক বছর মেয়াদী পরীক্ষা দিছে, এই ইতিহাস সম্পর্কে জানেন না যে পরীক্ষা দিতে কিন্তু 5,500-এর উপরে, মানে আপনার ইয়েতে ওই যে রিটার্নে পাশ করেছে আপনার 200+। তাহলে এতগুলো স্টুডেন্ট বাদ দিল কেন? হ্যাঁ, বাদ দিছে আপনার ড্রয়িং সেন্স ভালো না তাই। আপনার মনে করেন, আমি আবার একটা কথা বলি, আপনাদের না বললে আপনারা বোঝেন না। আপনার জমি আছে হচ্ছে 1 কাঠা, আপনি 1 কাঠার মধ্যে তো ঘর করবেন, তাই তো নাকি? আপনি তো জমির বাইরে গিয়ে ঘর করবেন না, করবেন? এখন আপনার প্ল্যান থাকবে কি, এই আমার জমি, তাহলে আমি ঘরটা করবো হচ্ছে এই বরাবর, তাই তো নাকি? আর সামনে রাস্তা থাকবে এরকম জায়গায়। এই পাশে আমি একটা বাগান করতেও পারি, নাও পারি। আবার এই পাশে আমি ডাবল করতেও পারি, নাও পারি, তাই তো নাকি? এটাকে বলা হয় হচ্ছে কম্পোজিশন। মানে আপনার জায়গা কিভাবে গুছায় আপনি কাজ করবেন, একে বাংলা ভাষায় বলা হয় গুছানো। আর হচ্ছে আমাদের এই চারুকলার ভাষায় বলা হয় হচ্ছে কি, কম্পোজিশন। কথা বোঝা গেছে? এই কম্পোজিশন যদি আপনি না বোঝেন, আপনি আকাইছেন হচ্ছে এখানে শুরু করেছেন, আবার এখানে এসে শেষ তলা তলায় লেগে গেছে, আবার এইদিকেও ফাঁকা এক না, এইদিকেও ফাঁকা এক না, তারা তো আপনার মার্ক দেবে না। সিস্টেম আছে, কম্পোজিশনের জন্য মার্ক আছে। আবার পার্সপেক্টিভ, এটা হচ্ছে কি, দূরের জিনিস ছোট, কাছের জিনিস কি হবে, বড়, একে বলে পার্সপেক্টিভ। কথা বলতে পারছেন? আপনাকে শুধু আঁকাইলে তো হবে না, আমার ভালো করে বুঝতে হবে। এরপর দেখেন, এরপর আসে কি, প্রপোর্শন। প্রপোর্শন শব্দের অর্থ কি? আপনারা যখন দেখেন যে না জামাটা যখন ছোট হয়ে গেছে, তখন বলেন না ছোট জামা হয়ে গেছে, আমার গায়ে ফাটতেছে না। কারণ কেন কি, আপনার জামা দরকার ছিল হাঁটু নিচ পর্যন্ত আসবে, আপনার আইসে কি কোমর পর্যন্ত। তখন কি দেখতে খারাপ লাগতেছে, ভালো লাগতেছে? খারাপ লাগতেছে। তখন আপনি একটা মানুষ আঁকবেন এই জমি, এই ফাঁকের ব্যাপারে 6x6, আর মানুষটার মাথা আপনি আঁকাচ্ছেন এত বড়, ও শরীর হচ্ছে এত বড়, আর পায়ে গিয়ে আঁকাচ্ছেন এইটুকু ছোট, হবে? আপনি আঁকলেই কি নাম্বার দেবেন? তাহলে এই তিনটে জিনিস, এই কম্পোজিশন, প্রপোর্শন, আবার পার্সপেক্টিভ, এই তিনটেই আছে নাম্বার। তারা জানে, তারা জানে, তারা জানে না, তারা তো মনে করেন যে সংগ্রাম করতেছে সামনে গিয়ে, মায়েরও খেয়ে চলে আইছে। আমি তো প্রথমেই বলেছি, আমার আগের ব্যাচের স্টুডেন্ট, আমি প্রথমে বলেছি তারা হচ্ছে, হ্যাঁ, সুন্দরবন কলেজ থেকে 3 জন না 4 জন চান্স পাইছে, আপনার রিটেনে চান্স পাইছে। আশা করা যায় এর মধ্যে থেকে 4 জনই আপনার হচ্ছে টিচার হবে, না হলে আপনার দুই একজন তো হবেই। কারণ আবার আবার মনে করেন যে হচ্ছে পরীক্ষায় 4 জন হলে 4 জন পাশ করা হবে না, ভাই ভাই গেলেও আপনাকে আবার পাশ করানো লাগবে। ঠিক আছে, এখন সবাই বলতেছে যে না এই পরীক্ষা দিলেই পাস হয়ে যাবে, কিন্তু বাকিটা হচ্ছে ওখানে গেলেই বুঝতে পারবেন। ভাই ভাই গেলেও কিন্তু আপনাকে ড্রয়িং করতে দেবে। দেখেন আমাদের মতো, শোনেন আমি বলি, আপনি যখন চাকরি পরীক্ষা দিতে যান, আপনি ফেল করেন না? হ্যাঁ, চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না, ভাইবা দিচ্ছি, হচ্ছে না, হচ্ছে না, হতাশায় ফিরে আসেন না? তো তখন তো কোনোভাবে আন্দোলন করেন না, তখন ঠিকই বলেন যে হয়তো মনে হয় আমার ভালো হয়নি। কিন্তু এই ক্ষেত্রে গিয়ে আপনারা কি করতেছেন, 1 বছরের কোর্স বুকে হাতে বলেন দিন, আমি বুকে হাতে বলতে পারি যে 1 বছরের কোর্সে আমি আপনাদের 10% শেখাইতে পারিনি। শেখাইতে পারিছি বলেন? এখনো পর্যন্ত মাটি কিভাবে বানাইতে হয় এটাই আমি আপনাদের এখনো এই 1টা বছর হয়ে গেল দেখাইতে পারিনি। কিন্তু আপনাদের সাবজেক্টে কি আছে, স্কাল্পচার আছে, আছে? বলেন, আছে? এখন আমি যদি বলি যে কালকে তোমরা মাটি নিয়ে আসবা,
এক বস্তা মাটি নিয়ে আসবা। এমন মাটি নিয়ে এসে তোমরা হচ্ছে সবাই দাঁড়াবা, দাঁড়ায় মাটির আগে ছানবা। ছানবা মানে কি, মাটির মধ্যে কোনো বালি ময়লা কাদা কিছু থাকবে না, সব পরিষ্কার করতে হবে। এখন আপনি সুন্দরভাবে ফিট পার হয়ে বরকা পরে আইছেন, এখন আপনি পরেছেন সুন্দরভাবে পোশাক, হাতে সোনা দানা সব পরে আইছেন, ছেলেরা ফিট পাট হয়ে আইছে। আমি যদি বলি আমার মাটি তোমার সেনতে হবে, কেউ সেনবে? বলবে টাকা দিছি কত, 30,000, পাস করাই যাবে। আর এরকম 30,000 যে আমাদের প্রতি কার নিয়ে গেছে, 6,000 নিয়ে গেছে। হিসাব করে দেখেন, বলে 4 বছরে হয়তো হচ্ছে আপনার 8টা। এবার 8 গুণ দেন, 3,000 রুপিয়াই ধরলাম, খাওয়া দাওয়া বা কিন্তু পড়াশোনার ব্যাপারে বলতেছি। আজকে কত দেখেন, 24, এই 24 কত হচ্ছে 2,40,000 টাকা। আপনারা কটা খরচ করেছেন পড়াশোনার পেছনে? কিছু বললেই তো আপনারা বলেন যে আপনারা মহান আর সবাই গর্বেশ্বর। পাথর কাটিছেন, আঙ্গুল নেমে গেছে কোনোদিনও? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার। আদাব। স্যার একটু অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম স্যার, যদি অল্প একটু সময় দিন। হ্যাঁ, বুঝিনি। স্যার একটু অন্য একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বলেন। দেখেন, এই যে কারিকুলাম ছিল না, এই যে কারিকুলাম ছিল, এই কারিকুলামে আপনাকে অধিক জানা লাগতো, সিরিয়াস কথা। কিন্তু এখন যে কারিকুলাম চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে কি হবে? কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ জি বলেন। কলেজ থেকে আইসিটি কোর্স করা আছে 1 বছরের, না থাকে তাহলে আমি কোর্স করবো না, যদি থাকে তাহলে। হ্যাঁ, বুঝিনি বুঝিনি। এবার স্যার জি। দাঁড়ান এক মিনিট, স্যার আইসিটি কোর্স করা আছে 1 বছরের খুলনা বিএল কলেজ থেকে। হ্যাঁ আর আপনাদের যে কোর্স, মানে এই কোর্সটা কি মানে একই, মানে হ্যাঁ হ্যাঁ, সেম সহকারী সেম। আইসিটি সেম? ও আচ্ছা স্যার, এটা জানার জন্য ফোন। 1 বছর মেয়াদি স্যার আপনি ধন্যবাদ স্যার। বাংলাদেশের যে জায়গাতে করেন না কেন, ওই ঘুরে ফিরে তার বোর্ড হচ্ছে ঢাকা, ওই কারিগরি বোর্ড। জি স্যার। যেমন দেখেছেন এসএসসি ইন্টারে, ও আপনারা জি বাংলাদেশের স্যার। যে জি প্রান্ত থেকে পরীক্ষা দেন না কেন, রেজাল্ট কি? জি স্যার। বোর্ড না? হ্যাঁ, প্রশ্ন কোথা থেকে আসে? ওই একই প্রশ্নতে আসে নাকি? এই আছে ব্যাপার, এই ছাড়া কোনো ব্যাপার না। শুধুমাত্র রেজাল্ট কখন কোনটা ভেরিফিকেশন করার কারণ জানেন? যখন আপনি ইউনিভার্সিটিতে পড়বেন, সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গার মান আলাদা, ঠিক আছে? এই হচ্ছে ক্ষেত্র, এছাড়া কোনো ক্ষেত্র নেই। স্যার একটু কথা বলতাম স্যার। বলছি আপনার ওই যে প্র্যাকটিক্যাল খাতার উপরে যে কলেজের নামটাও যে দিতে হবে, ওইটা যদি একটু গ্রুপে দিয়ে দিতেন। অবশ্যই আমি ওই, অবশ্যই দিয়ে দেবে, আজকেই দিয়ে দেবে, পাবেন। জি স্যার, তাহলে আমরা মানে বাসা থেকে ওইটা কমপ্লিট করে নিতে পারতাম আর কি। হ্যাঁ, আজকেই পাবেন, সমস্যা নেই। আচ্ছা আপনি দেখেন, হ্যাঁ ভালো করে বোঝেন, হচ্ছে আপনাদের কি কি শেখানো হয়নি আজ পর্যন্ত, ঠিক আছে? আমি মনে করি 1 বছর মেয়াদি ছেলে মেয়েরা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। মানে কোনোভাবে আদর পায়, আবার পায় না, খাবার পায়, পায় না। যদি বলেন কেন, কারণ কেন হচ্ছে, দেখেন আপনাদের সাবজেক্ট কিন্তু অনেক, স্কাল্পচার, তারপরে হ্যান্ডক্রাফট, তারপরে দেখবেন যে হচ্ছে কম্পোজিশন, সব আছে না? কিন্তু আপনাদের ক্লাস হয় কয়টা? একটা করে ক্লাস হয়। এখন কারণ ক্লাস হয় কারণ আপনারা সময় দিতে পারেন না। আমি যেদিনকে আমার ক্লাস থাকে সেদিনকে ক্লাসের বাইরে যদি আমি বলা হয় যে আমি অমুক দিন ক্লাস নেবো, তাই অনেক মানুষের হচ্ছে শুরু হয়ে যায় এই সময় আমার চাকরি থাকে, এই সময় আমার এই সমস্যা সেই সমস্যা। অর্থাৎ আপনাদের কাছে একটাই ভালো লাগে যে শুক্রবার দিন ক্লাস হলেই ভালো হয়। এখন দেখেন, একটা দিনে আপনারা কয়বার শিখতে পারবেন? একবার। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের আপনাদের আমি এই একটা বছর যা শেখাইছি, তা আমার এই যে পরীক্ষা দেবে 100 না 150 প্লাস, এই 150 প্লাসের মধ্যে এখনো পর্যন্ত গ্রুপে আমি আজ পর্যন্ত দেখলাম না 50টা স্টুডেন্ট আমার বাড়ির কাজ করে মানে পাঠাইছে যে স্যার এটা আমি পাঠাইছি।
এখনো পর্যন্ত 50টা স্টুডেন্ট কোনো ছবি আঁকায় কোনো পাঠায়নি, হাতে গোনা যারা তারা জীবন দিয়ে গেছে ওই তারাই দিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত দেয় তারাই। লজ্জা কিসের? এই লজ্জা নিয়ে তো আপনার তো সেই ইয়েতে নিবন্ধনে বসতে হবে। কাজ দাও, হ্যাঁ তা দেবা কেন? সারাদিন স্যারের সামনে বসে থাকতেছি, ক্লাস করতেছি, আর বাড়ি গিয়ে অষ্টরম্বা, তা হবে কি? কপাল ভালো আমাদের, আমাদের ইউনিভার্সিটি ছাড়া না, নাহলে এমন এমন কথা বলবে মনে হয় কালকে তার আসবে না ক্লাসে। গালি তো শুনুনি এখনো, ঠিক আছে। ওই আর আমাদের তো ইউনিভার্সিটির এমনি নিয়ম হচ্ছে কি, স্যাররা লেকচার দিয়ে চলে যায় 1 ঘন্টা করে, আর বাকি যা থাকে সব আছে সিনিয়রদের কাছে যাওয়া লাগে, তা সিনিয়ররা কুকুরের মতো ব্যবহার করে। সেসব ব্যবহার শুনলে মনে হবে যেন কালকের জন্য বাড়িতে বাড়ি ভাত খাবো না। বলেন জীবনে কষ্ট না করলে কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। আর আপনাদেরকে আমি মনে করি আপনাদের পর্যাপ্ত আপনাদের শেখার আগ্রহ বাড়ানো উচিত, কারণ না হলে আপনারা পরবর্তীতে আপনারা নিজেদের জায়গায় আটকে যাবেন। এই যে এখন পাশ করে যাচ্ছেন কিছু না, নিবন্ধন পরীক্ষার আগে 1 মাস আগে আপনারা আমার খোঁজ করবেন। এই লিখিত 2020 হ্যাঁ 20 যে ব্যাচ বের হয়ে গেছে সেই ব্যাচ আমাকে খোঁজ করেছে 2024-এ পরীক্ষা। তার মধ্যে থেকে হচ্ছে একজন টিকিছে, তার মধ্যে একজন টিকিছে। তা দায় কার? আমার না আপনাদের? আপনাদের যারা যারা এবার পরীক্ষা দিয়ে পাশ করে বেরোয় যাবেন আপনাদেরকে বলি আমাদের সুন্দরবন কলেজের একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে কি আপনারা পাশ করে বেরিয়ে যাওয়ার পরে আপনারা বাড়তি ক্লাস করতে পারবেন, মানে এসে এসে ক্লাস করতে পারবেন, তার জন্য কোনো রকম ভাবে টাকা পে করা লাগবে না। এটা আমাদের আগের স্টুডেন্টদের জন্য ছিল, তারা মনে করতো সার্টিফিকেটই সবকিছু, এই জন্য তারা কোনো কিছু মনে করতো না, কিন্তু ঠিকই কিন্তু এখন বুঝতে পারছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অনলাইন থাকেন দূরে থাকেন, আপনারা যারা যারা মানে আগ্রহী পরীক্ষার পরে এবং কি রেজাল্ট হয়ে যাওয়ার পরে আপনারা শিখতে পারেন, কোনো সমস্যা নেই। ফাতেমা আপু, আপনি একটু মিউট করেন আপনার। দেখেন আছে, আমি একটা কথা বলি, কিন্ডার গার্ডেন হচ্ছে আপনাকে পথ কিভাবে চলতে হয় তার জন্য কিন্ডার গার্ডেন, কিন্তু এখানে 2010 বলতেছি, আপনার 2005 সালের আগে কোনো কিন্ডার গার্ডেন ছিল না, ছিল মা বাবা কি করতো 6-7 বছরের মধ্যে প্রাইমারি স্কুলে ঢোকা দিত। আর কিন্ডার গার্ডেনে এখন বাচ্চাদের দেওয়া হয় কারণ কি, ওই যে ওয়া ক খ যেগুলো জিনিসগুলো আছে যেগুলো মা আগে শিখাইতো সেইগুলো টিচাররা শিখাই দিচ্ছে, অর্থাৎ মার যে শিক্ষকতা যে ব্যাপার থাকে সেটা কিন্তু এখন আর মা দিতে পারে না। কারণ কেন? তার মনে হয় যেন ওখানে দিলেই মনে হয় সর্বস্ব সব পাওয়া যায়, কিন্তু মার যে শিক্ষা সে কিন্তু সন্ধান পায় না। যাক, কিন্ডারগার্টেন থেকে আসবেন প্রাইমারি, প্রাইমারি নিয়মটা আসলে কি, যা আপনি লাইন দেখে আইছেন এই লাইনটাকে আপনি কোন দিকে নিয়ে গেলে আপনার জন্য ভালো হবে, এটা হচ্ছে প্রাইমারি লাইন। এরপর আসবেন কি হাই স্কুল, এরপর হচ্ছে কি এই লাইনের গুরুত্বটাকে আপনাকে বোঝা হবে, যে এই জায়গায় থাকলে বাবা তুমি হচ্ছে অনার্স পাস করতে পারবা, মাস্টার্স পাস করতে পারবা, এটা আপনাকে হাই লেভেলে বোঝানো হয় আপনার মাধ্যমিকে, মানে যেটা আমরা হাই স্কুল বলি। এরপর আসেন হচ্ছে কি এসএসসি, এসএসসি মানে হচ্ছে কি আপনি যে এতগুলো 10টা বছর যে কাটায় আসছেন আপনার মধ্যে কি জ্ঞান অনুধাবন করেছেন সেই জ্ঞানটুকুই আপনাকে কি করতেছে একটা স্তর তৈরি করে দিচ্ছে, তাই পাশ করে আপনি বেরোচ্ছেন। এরপর আসেন কি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েটে কি হয়েছে আপনি যে 10 বছরের যে ফলনে আপনি যে কতটুকু পুষ্ট হয়েছেন, কথা বোঝা হয়েছেন, কতটুকু পুষ্ট হয়েছেন সেইটুকুই কিন্তু ওই 2 বছরের ফল। তাহলে কি হয়ে গেল, আপনার কিন্তু 12 বছর কেটে গেল, 12 বছরে গাছ কি হওয়ার কথা, মোটা হওয়ার কথা। এইবার কি আসছে স্যার, এবার দেবেন হচ্ছে কি ফল দেবেন, মানে মুকুল ধরে গেছে কিন্তু অলরেডি, এবার দেবেন ফল। 4টা বছর অনার্স করা মানে হচ্ছে কি আপনি একটা সাবজেক্টকে অনুধাবন করতেছেন। দেখবেন যে আপনি যদি পড়েন ভূগোল নিয়ে, ভূগোলে কিন্তু ওই ভূগোলের মধ্যে যা যা আছে তাই কিন্তু ডিভাইড করবে আপনাকে, কোনো ওর মধ্যে কোনো বাংলা ঢোকাবে না, না ঢোকাবে কোনো সাহিত্য শিল্প, এগুলো ঢোকাবে না, ঢোকাবে ম্যাথের যে সাবজেক্ট শুধুমাত্র তার মানে ম্যাথই থাকবে, কোনো থাকবে না। অর্থাৎ কি আপনার আম গাছে আমই হবে, ওই আম গাছে কোনো তেঁতুল কোনো কিছু আসবে না।
আর ইন্টারমিডিয়েট পর্যন্ত আম বলেন যা বলেন সব কিন্তু আপনার গায়ের মধ্যে থেকে যায়। এরপরে কি হয়েছে, এরপরে হচ্ছে আপনি যখন অনার্স পাস করবেন তারপর পাস করার থেকে মাস্টার্স। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মাস্টার্সের কোনো প্রয়োজন নেই, এটা জানেন আপনি? জানেন কি? জানেন না, আজকে আপনাদের বলে দিই, শুনেন, মাস্টার্স করার মানে হচ্ছে বোকামো বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি বলেন স্যার কোন কোন ক্ষেত্রে, দেখেন মাস্টার শুধু লাগে হচ্ছে সর্বোচ্চ হলে দুইটা জায়গায় লাগে। একটা হচ্ছে কি, যদি আপনি কোনো প্রাইভেট সেক্টরে জব করতে যান তাহলে আপনাকে হচ্ছে ইয়ে করা লাগে, মাস্টার্স করা লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি গভর্নমেন্টের সর্বোচ্চ স্তর, যেটা সাথে কি বলা হয়, কিছু তো জায়গা আছে যেখানে আপনার মাস্টার্স খুব ভ্যালু করে। এই এই ছাড়া আর কোথাও লাগেন। আপনি বিসিএস পরীক্ষা দেবেন অনার্স পাশে, আপনি কিন্তু প্রথম শ্রেণীর কি কর্মকর্তা, তাই না? এরপরে কি আপনাকে দেখতেছ নাকি যে আপনার পেছনে কি আছে কি না আছে? আর যারা ইউনিভার্সিটির স্যার হয় তাদেরকে মাস্টার্স লাগে, পিএইচডি লাগে। এই ক্ষেত্রে কিন্তু দেখেন ইউনিভার্সিটির স্যার হইতে গেলে, হ্যাঁ হ্যাঁ, না 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 লাগে না, সিরিয়াস কথা লাগে না। আপনি মাস্টার্স করবেন মানে আপনি হচ্ছে পিছিয়ে যাবেন। ওই কটা বছর আপনি জবের জন্য প্রিপারেশন নেন, তাহলে আপনার জন্য বেস্ট। হ্যাঁ অবশ্যই, আপনি যে কোনো প্রাইভেট জায়গায় আপনি হচ্ছে চাকরি করবেন আর হচ্ছে মাস্টার্স করবেন। কিন্তু আমাদের দেশে কি বলে, এই তোর অনার্স পাস মাস্টার্স না করলে কিন্তু শিক্ষাগত যোগ্য থাকে না, এটা ভুল কথা। যেসব গার্জিয়ান বা যেসব অভিভাবক বা তারা জানে, তারা বলে, আমি তো নিজেই নিজেই বলবো যে আমি জীবনে মাস্টার্স করতে বড় ভুল কাজ করেছি। কারণ আমি যখন মাস্টার্স করেছি, মাস্টার্সে আমার যখন শেষ পর্যায়ে, আমাদের মাস্টার 2 বছর। কারণ কেন, আমরা পিএইচডি যদি করতে চাই তাহলে আমাদের লাগবে 76 পয়েন্ট। 76 পয়েন্ট না হলে আমরা মাস্টার্স করতে পারবো না, মানে মাস্টার না, পিএইচডি করতে পারবো না। আপনি পিএইচডি করতে গেলে আপনাকে অনার্সে না মাস্টার্সে আপনার অবশ্যই থাকা লাগবে, 76 পয়েন্ট থাকা লাগবে, নাহলে আপনি পিএইচডি করতে পারবেন না। এই হিসাবে চিন্তা ভাবনা করে মনে করেন যে মাস্টার্স কমপ্লিট করা। আমি মাস্টার্স শুরু করলাম 18-19, আমার মাস্টার্সের ইয়ে মনে করেন যে সেশন। আর সেই মাস্টার্স আমার শেষ হয়েছে 2024, 24 না, আচ্ছা করোনা শেষ হলো কবে, 22 না 23 শেষ হয়েছে, 22-এ। স্যার ওই 22-এর লাস্টে আমি শেষ করলাম মাস্টার্স, তাহলে আমার কয় বছর লস হয়েছে? না ওই সময় লস বলতে কি, দেখেন আমি বলি, সবার কম বেশি সবাই লস হয়, সবচেয়ে বেশি লস হয়েছে আমাদের। কারণ কেন, আমাদের আবার সিস্টেম আছে কি, আপনি হচ্ছে মাস্টার্স করলে জব করতে পারবেন না। কারণ আমরা ছিলাম হচ্ছে রেগুলার স্টুডেন্ট, আনরেগুলার কোর্স আছে প্রত্যেক ইউনিভার্সিটিতে, যে আপনি শুধুমাত্র শুক্র শনিবার 2 দিন ক্লাস করবেন, তার রাতে সন্ধ্যার পরের থেকে 10টা পর্যন্ত। তাই আমার মতে আপনারা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মাস্টার্স ভ্যালু নেই, অনার্স পর্যন্ত হইলে যথেষ্ট। যারা এই যে যারা মনে করেন যে অনার্স, যারা অনার্স করে যারা মনে করেন যে আপনার বিশেষ ক্যাডার হয়, এরাকে পরে মাস্টার্স করে লাগে না এদের। যাই হোক, দেখেন পরীক্ষার হলে আপনাদের যা যা দেওয়ার সবই দেওয়া হয়ে গেছে, শুধু পড়বেন আর পরীক্ষা দেবেন। আর আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, শুধুমাত্র আছে আপনারা যখন কিছু না বুঝতে পারেন সেটা আপনি আমার বলবেন। কিন্তু পরীক্ষা রাত্রেবেলা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, বুঝতে না পারলে প্রশ্ন করবেন, কিন্তু কেউ আমার কাছে কোনো শর্ট সাজেশন চাইবেন না, কারণ পরীক্ষা হলে কিন্তু কোনো শর্ট সাজেশন নেই। আর পরীক্ষায় কিন্তু গার্ড দিতে পারে অন্য স্কুলের স্যার, আর আমাদের প্রতিষ্ঠানের কোনো স্যার দিতে পারে। তাই আপনারা আপনাদের জায়গা থেকে প্রিপারেশন নিয়ে যাবেন। আর আশপাশে যদি কোনো বন্ধু বান্ধব থাকে আপনাদের নিজস্ব এই কলেজেরই, তা চেষ্টা করবেন দুজনকে দুজনকে কিভাবে সহযোগিতা করা যায়। কিন্তু এমন ভাবে করা যাবে না যেন আপনার খাতা যেন না কাটে, কথা বোঝা গেছে? আর ফোন তো নিয়েই যাবেন না, আর নকল তো করবেন না। কারণ হচ্ছে এখানে প্রতিষ্ঠান নিয়ে খুবই মারামারি হয়, যে কার প্রতিষ্ঠান ভালো কার প্রতিষ্ঠান খারাপ। কিন্তু হ্যাঁ, আপনাদের একটা নাম বলে দেয় ক্রিয়েটিভ, সে কিন্তু নকল করবেই। হ্যাঁ, স্যার, না রুম হ্যালো আলাদা তো। হ্যাঁ বলেন। স্যার, A4 সাইজে কাগজে কি ছবি আঁকা হয়ে গেছে, সমস্যা এরপর প্র্যাকটিক্যালের? এরপর কাগজে আঁকাইছেন, জি। এখন আঁকাই যখন ফেলাইছেন তা তো কিছু বলার নেই, যেহেতু কষ্ট একটা করে ফেলাইছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু করা যাবে না। প্র্যাকটিক্যালের 10টা ছবি।
ঠিক আছে, যে করেছেন করেছেন, এই পর্যন্তই রাখেন, আর করা যাবে না কিন্তু। ও আচ্ছা স্যার। আর আপনাদের একটা সুখের সংবাদ তো একটু আগেই দিলাম, যে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের এখানেই হবে, এই জন্য প্যারা নেওয়া কম। ইয়ে, আর যে 10টা ছবি দেওয়া আছে, ওই 10টা ছবি থেকেই আপনাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, 4টা। আগে যে লিখে দিলাম না কি কি আঁকতে হবে, লিখে দিলাম। স্যার গ্রুপে এত লেখালেখি করে যে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে দেখা যায় না, এত হ্যাঁ হ্যাঁ, পিছনে বুঝি। পড়ে যায়। আমরা তো ওই প্র্যাকটিক্যালের ওই যে 10টা দিছিলেন সেটা অনেকদিন পরে খুঁজে পাইছি। গ্রুপে এত অতিরিক্ত লেখালেখি করে দেখেন, এই বিষয় যে নিয়ে ওই আমি কোনো সেই কিছু জিনিসটা মন্তব্য অনেক করতে চাই পিছনে না। উঠে যায় স্যার। আমি গ্রুপে নিজেই ঢুকি না। ভীষণ লেখালেখি করে, মানে খুঁজে পাওয়া ঠিক যাবে আছে, না অনেকদিন পর আপনাদের গ্রুপে কোনো একটা। অতিরিক্ত সমন্বয়ক আছে, যার কারণে আমার ভয় করে ওটা আমি কিছু যদি লিখে ফেলি। ঠিক আছে, অনেকেই হচ্ছে মিস করে গেছে এই কারণে, কারণ অনেক পিছনে পড়ে যায়, সবাই তো এসে লাস্টের দেখেন আমি এগুলো দেখে। আসলে বিষয়গুলো নিয়ে অনেকবার কথা বলেছি, জানেন না আপনারা। অনার্স মাস্টার্স কমপ্লিট, কেউ বিবাহিত, কেউ এখনো বিবাহ করেননি, চাকরির আশায় আছেন। এখানে বেশিরভাগ মেয়েরাই বিবাহিত। কথা হচ্ছে, আপনি যখন দেখতেছেন যে আপনার প্রোফাইলে একটা মেয়ের ছবি, তার হাজবেন্ড সহ ছবি দেওয়া আছে, তাহলে সেই মেয়েকে কোনো ছেলে এত মানে বিরক্ত করবে কেন? তার যদি মনে হয় যে আমি কথা বলবো, তাকে আপনি সুন্দরভাবে প্রশ্ন করেন যে আছে আপনার তো আমার কিছু কথা আছে, যদি আপনি ফ্রি থাকেন আমি আপনার বন্ধু বলছিলাম, আমরা একই ব্যাচের। এখন তারপরে মেয়ে যদি বলতো যে হ্যাঁ বলেন বা আমি শুনতেছি, তখন আপনার ভালো লাগা কি না লাগা এটা আপনি তাকে শুনতে পারেন। কিন্তু একটা মেয়ে যখন দেখতেছেন যে তার হাজবেন্ড নিয়ে ছবি দেওয়া আছে, তাহলে তো ইচ্ছা করে তাই তো আপনারা তো এটা তো করতে পারেন না। এই নিয়ে আপনাদের সাথে সালিশ বিচার করা লাগে। এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছেন, সে মেয়ে তার হাজবেন্ডকে এমন ভাবে জড়ায় ধরে ছবি দিছে, তারপরও আপনাদের মনে এইটা বোঝা যায় না যে সেটা তার হাজবেন্ড নাকি তার ভাই। এইগুলো আপনারা আসলে আমি বুঝি না আপনাদের কি মন মানসিকতা নিয়ে চলেন। আমি সবার কথা দোষ দেবো না, যারা করে তারা করেই। সেই মেয়ে আমার কাছে এই পর্যন্ত 15 বার কমপ্লেন করেছে, স্যার আমারে বিভিন্ন নাম্বার থেকে ডিস্টার্ব করে। তাহলে এটা কোনো ব্যাপার আমার? বলেন তো শুনি একটু। ভাই তাহলে অনার্স মাস্টার্স লেভেল লেভেল তাহলে কি করলেন? তো সেই যদি প্রেম যদি না হয়, তাহলে এবছরেও হবে না। যার হয় তারা একবারে হয়, আর যার হয় না তার মোটেও হয় না। লাইভ পড়েন, ওরকম হাজার মেয়ে ছেলে সামনে আসতে যাবে। ওই আমাদের একটা স্যার কথা বলতো ইন্টারমিডিয়েটে, যার যার মনে রঙিন চশমা আর যার যার যা যা প্রেম কাহিনী আছে, আপাতত ওই বস্তায় বেঁধে পাশায় তুলে রাখো, অনার্স থেকে 4 বছর সময় পাবা। ঠিকই, অনার্স থেকে 4 বছর সময় পাওয়া, ধুমতে প্রেম করার সুযোগ পাওয়া, কিন্তু ফিউচার খারাপ হয় বেশি। যাই হোক, যারা অনলাইনে আছেন 23 জন, দেখেন পরীক্ষার কতটা গুরুত্বপূর্ণ। দেখেন মেম্বারশিপ 150 জন, গ্রুপে আছে মাত্র 24 জন, আর আমার সামনে আছে 4 জন, এই 28 জনের পরীক্ষা চলবে। যারা আপনারা এই 28টা জন মানুষ আছেন, একটু দয়া করে আপনারা একটু গ্রুপে লেখেন যে স্যার আজকে আমি আছি, আপনার নামটা দিয়ে লেখেন, দ্রুত লিখে দেন। তাহলে আপনাদের এই 28 জনকেই মনে করেন যে আমি স্যার, প্র্যাকটিক্যাল নাম্বার ভরে ভরে দেবো, থ্যাংক ইউ স্যার। ভরে ভরেই দেবো। গ্রুপে লেখেন, গ্রুপে লিখবেন, আর হচ্ছে লিখবেন যে স্যার আমি আজকে অ্যাটেন্ড ছিলাম। ঠিক আছে, প্র্যাকটিক্যালের নাম্বার ভরে ভরেই দেবো, আর বাকি সব করে দেখতে হবে। কত সংসারের চাপ বাড়ির। একটা মেয়ে হচ্ছে প্রেগনেন্ট, মনে হয় তার 1 মাস টাইম আছে। সে পরীক্ষা দেওয়ার জন্য এতটা উতলা, বাড়ি তার ঝিনাইদহ, আগের দিন কথা হচ্ছিল। কিন্তু মানে তার যে কন্ডিশন এবং রাস্তার যে কন্ডিশন, দেখা গেল যে আসতে গেলে সৃষ্টিকর্তা না করুক, মনে করা যে খারাপটাই বেশি হবে। কারণ রাস্তা ব্যাপক খারাপ, আমি তো জানি রাস্তা, মানে এই জায়গায় গর্ত ওই জায়গায় গর্ত, ওকে আনতে গেলে ও যা পেইন খাবে, ওতেই ও পরীক্ষা হলে বসতে পারবে। ও ডেলিভারি রাস্তায় হয়ে যাবে ওর, এত পেইন খাবে। তাহলে বলতে যে তার কতটুকু আগ্রহ।
স্যার কিন্তু আমি স্যার আমি তো আসতে চাচ্ছি। ওই আমি দেখেন দেখেন, সে কিন্তু ক্লাসে আছে, সেখানে ক্লাসে আছে। তাই মানুষের স্যার আগ্রহ বলতে গেলে কি জানেন, দেখেন আগ্রহ কাউকে সৃষ্টি করা যায় না। খিদে লাগলে তো আপনি ঠিকই খাচ্ছেন, এটা আপনি টাকা দিচ্ছেন মানে আপনি কোর্স পাচ্ছেন, সার্টিফিকেট পাচ্ছেন তা কিন্তু না। লাস্ট বেলায় স্যার ওই একই কথাই শুনতে হবে না, থাক, বলি না। স্যার দেখেন আপনি, আপনার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি সুন্দর এবং সুষ্ঠুভাবে আছে জীবনযাপন করেন, আর সুন্দরভাবে আপনার বাবু পৃথিবীতে আসুক, এটা আমি আপনার দিক থেকে বা আমার দিক থেকে কামনা করি। কিন্তু এসে এসে যদি পরীক্ষা দিতে পারি, ওই যে মনে করেন হোটেলে থেকে। এখন যদি আপনি আসতে পারেন তাহলে তো আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা থাকলো। আসার সময় অবশ্যই সাথে একজন মানে ভদ্র মহিলা নিয়ে আসবেন, তো না আপনাকে কেয়ার করতে পারে। আমার ভাই আসবে না। হ্যাঁ, আর অবশ্যই সাথে একজন পুরুষ মানুষ নিয়ে আসবেন। সাতক্ষীরার বুকে কিন্তু সবকিছুই আপনার নিকটে, ঠিক আছে, মানে সাতক্ষীরার কাছে সবকিছুই আছে। কিন্তু কথা হচ্ছে কি, ওই সময় কিন্তু প্রিপারেশন একটা ব্যাপার থাকে। আমি চাই আপনার ভালো কিছু হোক, কিন্তু আমি সবসময় মনে করি কোনো জায়গায় যাওয়ার আগে সবকিছু গুছাই আসা উচিত। যেহেতু আপনার একটা সমস্যা, সমস্যা না মানে একটা ধারা আছে, এই কারণে। 1 বছর আবার লস হয়ে যাবে, সেই জন্যই তো ভাবছি। ম্যাডাম আপনি শোনেন, 1 বছর তো আপনার লস হচ্ছে, আপনি তো কথাটা সুন্দরভাবে বলতেছেন যে আপনার কষ্ট হচ্ছে, এটা আমরাও কষ্ট ফিল করতেছি যে না একজন রেগুলার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে না তার এই সমস্যার কারণে। জি স্যার। হ্যাঁ, এখানে সবকিছুর ব্যবস্থাই আছে, কিন্তু সম্পূর্ণ কষ্ট ভোগ তো তারই করা লাগবে। সমস্যা তো এই জায়গাটায়। মানে আমার হচ্ছে 18ই ডিসেম্বর ডেট দিয়েছে স্যার। একটা মানুষের জীবনে কোনো খারাপ কিছু আসুক, শিক্ষক হিসাবে 18ই ডিসেম্বর হবে আর কি, ভাবছি যাব। ওই হ্যালো স্যার। হচ্ছে। যাই হোক, আপনার জন্য শুভকামনা, আমরা সকল শিক্ষার্থী এবং আমি শিক্ষক মিলে আপনার জন্য আশীর্বাদ দোয়া এবং সবকিছুই করি, ঠিক আছে। এবার বলি আপনাদের এখনো পর্যন্ত 5 তারিখ পর্যন্ত মানে 4 তারিখ পর্যন্ত সুযোগ আছে। আপনারা যা যা বুঝবেন না অবশ্যই আপনারা কিন্তু পরীক্ষার আগে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সহজ ভাবে সেগুলো উপস্থাপন করার। স্যার গেলে কি সমস্যা হবে না? হ্যাঁ, বুঝিনি। স্যার গেলে কি সমস্যা হবে না তাই বলছি। গেলে সমস্যা হবে কিনা তাই? কি, এখন সুস্থ আছি। ম্যাডাম শুনেন, সমস্যাটা হচ্ছে দেখেন ভালো মন্দ দুটো আপনার হাতে, কিন্তু জি অ্যাজ এ টিচার হিসাবে আমি আপনাকে বলতে পারি আপনার যে কন্ডিশন, আপনি না আসাটাই বেটার। আপনি এই পরীক্ষাটা আপনি সামনের বছর হচ্ছে আর এক ব্যাচের সাথে দিয়ে দেবেন, আর এই টার্মের যে ফাইনাল পরীক্ষাটা আপনি দিয়ে দেবেন। কথা বুঝতে পারছেন? বুঝিনি স্যার, কি বললেন? 1 মিনিট, হ্যাঁ বুঝিনি। বুঝিনি স্যার, কি বললেন? আমি এই বলেছি কি, এই যে প্রথম বর্ষের পরীক্ষা জি। আপনি যদি এখন না দেন তাহলে হচ্ছে আপনি দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা দিতে পারবেন। আর এই পরীক্ষাটা গ্যাপ রেখে পরের বছর 2000 তারা 11 ব্যাচ থাকবে, ওদের সাথে আপনি পরীক্ষা দিলেন, দিলে আপনার রেজাল্ট চলে আসবে। তখন আমার ছেলে পিলে নিয়ে যাওয়া একটা ঝামেলা। ম্যাডাম আপনি এই অবস্থায় আসবেন, রিস্ক নিচ্ছেন, আর ওই সময় ছেলেপিলে নিয়ে আসবেন না কেন? তখন তো আপনার ছেলে তো অনেক বড় হয়ে যাবে, 6 মাস হয়ে যাবে। হুম, এখন আপু সুস্থ আপনি আছি। কিভাবে দেবেন বাচ্চা কি, নিয়ে? আপনার মনোবল শক্ত আছে, এখন আপনি আপনার পরিবার সকলে মিলে সহযোগিতা করে বাচ্চা কি নিয়ে করবেন। আপনার জন্য শুভকামনা রইল, বাকিটা আপনি এবং আপনার পরিবার ভাববেন যে কি করবেন, কারণ এখানে আমি কোনো জোরপূর্বক কোনো বলতে পারি না। ও, না, এখানে আমার কোনো দোষ না, আমি ওকে আগে ক্লাসেও বলেছি, এখনো বলেছি যে হচ্ছে লাইফে তোমার যদি মনে হয় যে না আমার দুটো একসাথে দরকার, তাই দুটো দুটো তোমাকে রিস্ক নিতে হবে। আর তুমি যদি মনে করো যে না আমি 10 মাস কষ্ট করে এই ফলনকে আমি সুন্দরভাবে রাখবো, তাই এটা আপনার ব্যাপার। পরীক্ষা সারা জীবন দিতে পারবেন, হুম, এটা মনো ভাঙা ভাঙার কিছু নাই। এটা আমার দিক থেকে একজন শিক্ষক হিসাবে বা একটা গার্ডিয়ান হিসাবে বা একজন যদি বলেন যে উপদেশ হিসাবে বলেন, তাও আমি বলতে পারি। এই
জি স্যার। যাই হোক, আমার 24 জন স্টুডেন্ট এখানে অনলাইনে আছেন, আর 4 জন আছেন হচ্ছে সামনাসামনি। 28 জন স্টুডেন্টের মুখ দর্শন দিলাম, আর বাকি স্টুডেন্টের মুখ দর্শন হয়তো মনে হয় আগামী পরীক্ষাটা একটা সময় দেখা হইতে পারে।